session. As we all know, we have come here to hear about the experience of our famous mountaineers Nishat Majumdar and Envambuddhi. We have taken the flag of our country to the greatest height possible in the world. So we are really grateful to you people. The Everest is one of the most world famous heritage sites. So we, the Black University Heritage Forum, is congratulating them and acknowledging their effort to make this possible for our country. UHF wants to promote and recognize the heritage sites of our country and abroad. As a measure, we always go to tours in our country. We also went to an international tour in 2011, where few members of UHF got mesmerized seeing the sight of the Everest from Darjeeling. Today we have our guests who have been to the Everest and will share their experience with us and help us in it. We would love to hear about the experience while they were hiking the world famous heritage site, which few of us saw from a distance. Thank you our guests for being here, and I'd like to ask our Pro-VC sir to say a few words regarding this to our guests. বলা হয় যে জাতি গুণীজনদেরকে সম্মান করতে পারে না সে জাতিতে গুণীজন তৈরি হয় না। আজকে আমাদের হেরিটেজ ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমি মনে করি আমাদের সবচেয়ে এভারেস্টের চূড়ায় যারা চড়তে পেরেছে এবং মাত্র 3 জন, আমরা তাদেরকে সম্মান করার জন্য আজকে এখানে সবাই সমবেত হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে জানি যে মানুষের অ্যাচিভমেন্টের জন্য একটা থাকে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন, দে হ্যাভ ডেমনস্ট্রেটেড দিস, আর সেটাকে আরো বেশি প্রসারিত করার জন্য আরেকটাকে বলা হয় সোশ্যাল মোটিভেশন। এই সোশ্যাল মোটিভেশনটা আসে অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে, রিকগনাইজেশনের মাধ্যমে। আমরা নিশাত মজুমদার এবং মোহিত এবং আসফিয়া যারা ওখানে গেছেন, মোসা ইব্রাহিম আমাদের একজন এবং তাদের এই কন্ট্রিবিউশনকে আমরা রিকগনাইজ করছি। আজকে বিশেষ করে নিশাত মজুমদার আমাদের সাথে আছেন, আমাদের তাড়াতাড়ি চলে আসবে আমাদের বিশ্বাস। আমরা we are really proud of you and we would like to give a big thanks for joining. আমরা বিশেষ করে শুনতে চাচ্ছি আজকে বিশেষ প্রসঙ্গ নিশাত মজুমদারের কাছে, মোহিতের কাছ থেকে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, কি করে কেন তারা ওখানে গেল, কিভাবে গেল, এবং এই যে অ্যাচিভমেন্টটা এটা কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, গ্রেট অ্যাচিভমেন্ট, সেটাই হবে আমাদের প্রত্যাশা তাদের কাছ থেকে। বলে আমি আবারও ধন্যবাদ জানিয়ে নিশাতকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং হেরিটেজ ফ্রমকে আমার বিশেষ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এটাকে অর্গানাইজ করার জন্য। Thank you very much. Now let us move to, I think we can request also our Professor Jalal Milan to say something. Thank you, sir. তোমরা কি এক্সাইটেড হবে? আমি তো ওকে নিশাতকে দেখে এক্সাইটেড হয়ে গেছি। ছোটখাটো দেখে মনে হয় কিন্তু ফুল অফ এনার্জি, তাই না? আমি উৎসাহিত হয়ে গেছি, তোমরা তো আরো উৎসাহিত হবে। আমি পারবো যেতে, কি বলো? তো ধন্যবাদ জানাচ্ছি। এবার যেমন 73 বছর বয়স্ক জাপানি নারী রেকর্ড করলেন সত্যি আসলে আমি ওকে দেখে আরো উৎসাহিত হয়েছি। ওর কাছ থেকে শুনবো আমরা অভিযানের ব্যাপারটা। আর আজকে হেরিটেজ ক্লাবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে খবরটা গরম গরম থাকতেই নিয়ে আসতে পেরেছো তোমরা নিশাতকে আর মোহিতকে। আর স্টুডেন্ট অ্যাফেয়ার্স উইল বি উইথ ইউ 100% অফ দ্য ওয়ে, সবসময় থাকবে। আর শেষ করবো রবীন্দ্রনাথের একটা লাইন দিয়ে, যেমন আমি করি, অজানাতে ভয় কি আমার রে। Thank you, sir and ma'am, for your words.
আপু, আপনার মুখ থেকে শুনতে আমাদের আরো অনেক বেশি মজা লাগবে। তো আমি আপনাকে এখন রিকোয়েস্ট করবো আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমরা আসলে ছবি দেখিয়ে করতে চেয়েছিলাম, তো ভাইয়া এখনো পথে আছে, ভাইয়া আসলে শুরু করবো। আর আমি আমার প্রথম অংশটুকু একটু বলি। আসলে পর্বতারোহণ অনেক সময়ের ব্যাপার, এটা যে হুট করেই হয়ে যায় তা না। আমি প্রায় আজকে 10 বছর এর সাথে সম্পৃক্ত। 2003 সালে 3 সাল ছিল এভারেস্ট বিজয়ের 50 বছর পূর্তি। তো সেই উপলক্ষে আমি ঘুরতেই চলে গেছিলাম বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেওক্রানো। তো ওখানে গিয়ে প্রথম আমার সেটা প্রকৃতির কাছে যাওয়া, প্রথম পাহাড় দেখা, প্রথম ঘর থেকে বের হওয়া, সবকিছু প্রথম ছিল। আর সেই প্রথম দর্শনে আসলে আমি পাহাড়ের এক ধরনের প্রেমে পড়েছি। তো এরপর থেকে প্রতি বছরই চেষ্টা করি, প্রতিবার মানে পাহাড়ে যাওয়ার। আর সেবার আমাকে দেখে আমাদের ক্লাবের একজন ভাইয়া ছিলেন, তিনি বললেন যে তুমি পর্বতারোহণ করতে পারো। এর আগে আমি জানতাম না আসলে পর্বতারোহণ কি জিনিস, পর্বতারোহণ বলে একটা বিষয় আছে। তো যখন জানলাম, পাহাড়ে গেলাম, ভাইয়া উৎসাহিত করলেন, তখন আমি বই পড়া শুরু করলাম। বিভিন্ন অ্যাডভেঞ্চারের বইগুলো, যেমন চাঁদের পাহাড়, কন্টিগি, জেন দর্শন ও পর্বতারোহণের অভিজ্ঞতা, এই বইগুলো পড়তে লাগলাম। তো এগুলো পড়ে আরো অনেক বেশি উৎসাহিত হলাম যে বিষয়টা তো অনেক মজার। তাছাড়া ছোটবেলা থেকে এই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ ছিল। তারপর আমি তখন যেহেতু পর্বত সম্পর্কে কিছুটা দেখা হয়েছে, জানা হয়েছে, তাই পত্রিকাতে পর্বত সম্পর্কিত বিষয়গুলোই চোখে পড়ে যেত। 2004 সালে বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাব, আমি এখন যে ক্লাবের সদস্য, সেই ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, তো উনি প্রথম আসলে বাংলাদেশে এই পর্বতারোহণটাকে উনি প্রথম পরিচয় করেছেন বাংলাদেশের ছেলেমেয়েদের সামনে, যে পর্বতারোহণ বলে একটা বিষয় আছে, মাউন্টেনিয়ারিং, যেটা সারা বিশ্বের হাজার হাজার মানুষ এটার সাথে নিয়ে কাজ করে। সে আমাদের এত কাছে হিমালয়, বিশেষ করে হিমালয়ের কিন্তু আশীর্বাদ পুষ্ট হয়ে কিন্তু বাংলাদেশ বেঁচে আছে। তো সেখানে আমরা হিমালয় আমাদের ছেলেমেয়েরা যায় না, অভিযান করে না। তো উনি প্রথম সভাটা দেখালেন যে মাউন্টেনিয়ারিং বিষয়ক একটা অ্যাডভেঞ্চার আছে, সেটা তোমরা করতে পারো। এভারেস্টে এখনো কেউ যায়নি, হিমালয়ের পর্বতগুলোতে কেউ যায়নি, তো আমরা সেখানে অভিযান করব। তা সেই 10 বছরের মধ্যে এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে উনি একটা টিম তৈরি করেন, এভারেস্ট টিম 1 নামে। মানে উনি চেয়েছিলেন যে হয়তো এরপরে 2, 3, 4, 5 এরকম হবে, কিন্তু আমরা শুরুটা করি। পরে উনি শুরু করেন এভারেস্ট টিম 1 নামে। সেখানে আমাদের আজকে এম এ মোহিত ভাইয়া, তারপরে সাদিয়া সুলতানা শম্পা, বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী, ওনারা ছিলেন। তো ওনাদেরকে দেখে খুব উৎসাহিত হয়ে খুব ভালো লাগে। তখন আমার কাছে মনে হতে থাকে যদি আমিও ওটার সাথে যোগ দিতে পারতাম। তো সেভাবে সুযোগটাও চলে আসে 2006 সালে। তো ইনাম আল হক উনি আবার চিন্তা করলেন যে এবার মেয়েদের একটা দল পাঠাবেন হিমালয়ের এভারেস্ট বেস ক্যাম্পে। সেই জন্য উনি মেয়ে খুঁজছিলেন। পরে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি কতগুলো পরীক্ষা মানে করে উনি আমাকে নির্বাচন করেন যে হ্যাঁ, আমি ওই টিমের সাথে যুক্ত হতে পারি। পরে 2006 সালের সেপ্টেম্বরে আমি 5 জন মেয়ের একটা দল, আমাদের যেটা 5 জনই ছিলেন বিভিন্ন ক্ষেত্রে, যেমন একজন আমাদের সাথে গৃহিণী ছিলেন, একজন কলেজ শিক্ষিকা ছিলেন, সাদিয়া সুলতানা শম্পা, আমি তখন ছাত্রী ছিলাম। তো আমরা 5 জন একটা টিম নিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে যাই। সেটা আমার প্রথম হিমালয় দেখা। তারপর ওটা করে আসার পর, ভালোভাবে করে আসার পর আমাকে ক্লাব থেকে জিজ্ঞেস করলো যে তুমি কি প্রশিক্ষণ নিতে চাও কিনা পর্বতারোহণ। পর্বতারোহণ একটা টেকনিক্যাল বিষয়, এটার জন্য এটা আসলে টেকনিক্যাল এই কারণে যে রোপগুলোটা কিভাবে বাঁধতে হয়, কিভাবে ক্লাইম্বিং করতে হয়, কিভাবে অ্যাসেন্ডিং, কিভাবে ডিসেন্ডিং করতে হয়, এগুলো পুরোপুরি টেকনিক্যাল বিষয়। এটার জন্য একটা একাডেমিক দরকার, প্রশিক্ষণ দরকার। তো আমাদের দেশে যেহেতু কোনো পর্বত নেই, এই জন্য কোনো পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্রও নেই। এর জন্য আমাদেরকে দ্বারস্থ হতে হয় ভারত, নেপাল, পাকিস্তানের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে। তো বাংলাদেশে আমরা যারা প্রশিক্ষণ নিয়েছি, বেশিরভাগ 99% ছেলে মেয়েই প্রশিক্ষণ নিয়েছে ভারতের দার্জিলিং থেকে। দার্জিলিং এ একটা আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটা হলো তেনজিং নোরগের প্রতিষ্ঠিত ভারতের প্রথম পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র। এটা হলো ওদের ডিফেন্স মিনিস্ট্রির অধীনে। ওদের একটা ব্যাপার হচ্ছে, ওদের যেহেতু পর্বত আছে, ওদের কিন্তু হিমালয়টা কিন্তু আমরা মনে হয় জানি সবাই, হিমালয়টা হচ্ছে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, ভারত, চীন, তারপরে ভুটান, নেপাল হয়ে বাংলাদেশের যে বান্দরবান, এটা হচ্ছে ফুট হিল অফ হিমালয়ের একদম নিচের অংশ, পায়ের দিকের অংশ। তো এটা পুরোটাই হিমালয় রেঞ্জ।
এই জন্য ওদের দেশে যেহেতু হিমালয় আছে, আর হিমালয় ভারতের একটা বড় অংশ পড়েছে সীমান্তে, আর এই সীমান্তগুলো খুব সেন্সিটিভ, যেমন চীনের সাথে সীমান্ত আছে, সেন্সিটিভ বর্ডার। তো এই জন্য ওদেরকে ওই যেহেতু ওই বর্ডার গুলো খুবই অল্টিটিউডে, যেমন দেখা যায় 26,000 ফিটেও নাকি ওদের ইয়ে আছে, ক্যাম্প আছে, আর্মির ক্যাম্প আছে। যেহেতু এত উঁচুতে ওদের ক্যাম্প আছে, সেজন্য ওদেরকে, আর সীমান্ত আছে ওদের হিমালয়ের, আর এই জন্য ওদেরকে ওদের ডিফেন্সের লোকদের এটা বাধ্যতামূলক পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করা। এই জন্য 5টা যে প্রশিক্ষণ কেন্দ্র আছে ভারতের, সবগুলোই হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির অধীনে। তো আমরাও এরকম হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট থেকে আমরা প্রশিক্ষণ নেই। 28 দিনের একটা কোর্স, এখানে বেসিক মাউন্টেনিং কোর্স আছে, তারপর অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স আছে। বেসিকে যারা উত্তীর্ণ হয় তারা অ্যাডভান্স করতে পারে। তা আমি ওখান থেকে বেসিক করে আসার পরে আমি অভিযান শুরু করি হিমালয়ে। এরপর থেকে প্রতি বছর আমি 2বার করে হিমালয়ে যাচ্ছি। এটা আসলে মূলত নেপাল আর ভারতে আমি অভিযানগুলো করেছি। তারপর আমি আসলে যখন প্রথমবার এভারেস্টকে দেখেছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে 2006 সালে মেয়েদের টিমের সাথে, তখন আসলে আমি দূর থেকে যখন এভারেস্টকে দেখলাম, তখন শুধু মনে হয়েছিল যে আমি বুঝি মানে এটা দেখেই যাব, আমার কখনো ওখানে চড়া হবে না। হয়তো আমি কাজটাকে এগিয়ে দিয়ে যাচ্ছি, আমার পরবর্তীতে যে প্রজন্ম যারা আসবে তারা হয়তো এটা সেই উচ্চতায় পৌঁছাবে, আমার কখনো ওখানে পৌঁছানো হবে না। তো সেই মনের কষ্টটা নিয়েই চলে আসছিলাম। কিন্তু 2010 সালে আমরা একটা অভিযান করি নেপালে। আপনারা কেউ জানেন কি আমি জানি না, বাংলাদেশের নামে হিমালয় একটা পর্বত আছে। এটা আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই অজানা, যেটা আমাদের কাছে এভারেস্টের চাইতে অনেক ক্ষেত্রে বড়। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের নামে একটা পর্বত পেয়েছি। আমি একটু ঘটনাটা বলি। আমাদের ক্লাবের যে প্রতিষ্ঠাতা ইনামাল হক, তো উনি চিন্তা করলেন যে এরকম যদি হতে পারে একটা বিষয়, যে আমাদের বাংলাদেশের নামে একটা পর্বতের নাম দেওয়া যায় নেপালে বা হিমালয়ের কোথাও। তখন তিনি নেপাল মাউন্টেনিং অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে, তারা বললো হ্যাঁ সম্ভব, যদি এমন কোনো অবিদিত, মানে যেটা ভার্জিন পিক, যেটাতে এখন পর্যন্ত কেউ সামিট করতে পারেনি, এরকম কোনো অভিযান করে যদি আমাদের বাংলাদেশের কোনো ছেলেমেয়েরা যদি সফল হয়, তাহলে সেটা সম্ভব। তখন উনি একটা টিম তৈরি করেন, আমাদের বাংলাদেশ থেকে আমরা 6 জনের একটা টিম তৈরি করি, এবং নেপালের 7 জন, মানে এটা নেপাল বাংলাদেশ যৌথ টিম ছিল। নেপালের 7 জন ছিলেন, এই 2 জন, আমরা 7-6 আমরা পুরো টিমটা। পরে আমরা ওখানে অভিযান করি চেকিগো নামে একটা পর্বত 6000 মিটারের। তো সেখানে অভিযান করে, এই পর্বতটা এর আগে পশ্চিমারা প্রায় 13 বার অভিযান করেছে এবং 13 বারই ব্যর্থ হয়েছে। আমরা 14তম বারে অভিযান করি এবং সফল হই। তারপর নেপাল মাউন্টেন অ্যাসোসিয়েশন, সেটা বা নেপাল সরকার সেটা অফিসিয়ালি নাম দেয় নেপাল বাংলাদেশ মৈত্রী শিখর। এখন পৃথিবী যতদিন থাকবে, হিমালয় যতদিন থাকবে, ততদিন মানুষ এটা এই নামে এটাকে চিনবে, বাংলাদেশের নামে। তো এটা আমাদের জন্য একটা অর্জন। ওই পর্বটা ছিল খুব কঠিন, ঝুঁকিপূর্ণ ছিল, যে এমন হয়েছিল শেরপারা বলছিল যে এটা নাকি এভারেস্টের চাইতেও কঠিন। তো আমার কাছে তখনই মাথায় আসলো যে এভারেস্টের চাইতেও যদি কঠিন এটা হয়, আমি যদি এটাতে সফল হই, তাহলে তো আমি এভারেস্টটা করতে পারি, চেষ্টা করে দেখতে পারি। তখন থেকে আমি নিজেকে প্রস্তুত করা শুরু করলাম এভারেস্টের জন্য। তারপর সেটা ছিল 2010-এ। তারপর 2011 সালে আমাকে আমার ইনামাল হক, আমাদের প্রতিষ্ঠাতা, উনিও চিন্তা করছিলেন যে একজন মেয়েকে পাঠানোর জন্য এভারেস্টে। তো ওনার স্বপ্ন ছিল এটা। তারপরে সেটারই আমি আসলে বার্তা নিয়ে আসলে ওনার সেই পতাকাটা নিয়ে আসলে যাওয়া হয়। তারপর আমি একটা পরীক্ষা আমাকে জন্য দিতে হয়, কারণ পর্বতটা এমন বিষয়, এটার যেই উচ্চতা, আপনারা জানেন যে পর্বত হিমালয় এভারেস্ট হচ্ছে 8848 মিটার। এই 8000, আমরা এখন আছি 100, মানে শূন্যতে, 0 থেকে 8848 মিটার। এটা একবারে যাওয়া সম্ভব না, ধাপে ধাপে যেতে হয়। মানে হিমালয়ের একটা আছে, অল্টিটিউডের একটা ব্যাপার আছে, যে 6000 মিটার যাওয়া, তারপর 7000 মিটার যাওয়া, তারপর 8000 মিটার যাওয়া। আমি একটু মাঝখানে একটু বলে নিই, মানে হিমালয় পর্বত কি আর এভারেস্ট কি। এই টেবিলটা যদি হয় হিমালয় পর্বত পুরোটাই, এটার যে সবচেয়ে উঁচু উঁচু জায়গাগুলো হচ্ছে এক একটা পর্বত, এটা কিন্তু একটা শৃঙ্গ, এটা একটা শৃঙ্গ। তা সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা সেটাই হচ্ছে এভারেস্ট। কিন্তু ওটাই একমাত্র না, ওটাই হিমালয় না, হিমালয় তো পুরো জায়গাটা। এটাই ছোট ছোট অনেক শৃঙ্গ আছে। তা আমরা আগে করেছি ছোট ছোট শৃঙ্গগুলোতে অভিযান করেছি, 6000 মিটারের, 7000 মিটারের, তারপর 8000 মিটারে গেছি। তো আমাকে, যেহেতু আমি আগে 7000 মিটার যাইনি, আমি 6000 মিটার পর্বত, 3টা পর্বতে অভিযান করেছি। তারপরে 7000 মিটারে যাওয়া হয়নি। তো আমার ক্লাব থেকে ভাবলেন যে আমি তো একবার 8000 মিটারে যেতে পারবো না, এটা আমার শরীরও পারমিট করবে না। সেই জন্য আমার ক্লাব থেকে আমাকে 8000 মিটার একটা পর্বত, পৃথিবীর 8ম উচ্চতম পর্বত মানাসলু, এটাও নেপালে, সেখানে আমাকে পরীক্ষামূলকভাবে পাঠানো হয়।
তো আমি যাই ওখানে, আমার সাথে মোহিত ভাইয়া ছিলেন, মোহিত ভাই একটু পরে আসবেন, তাকে দেখতে পাবেন। তো মোহিত ভাই আমাদের দলনেতা ছিলেন। সেই পর্বতে আমি সফল হইনি, আমাদের অক্সিজেন কমে যায়। মানে পর্বতে তো আমরা ব্যবহার করি, বোতলজাত অক্সিজেন ব্যবহার করি 7,000 মিটারের পর থেকে। তো এই পর্বতে যেটা হয়েছিল যে 7,000 মিটার পরে আমরা অক্সিজেন ব্যবহার করা শুরু করেছি, কিন্তু একদিন ঝড়ে পড়ে আমাদেরকে আবার নিচে চলে আসতে হয়। তো এই যে একদিন বেশি অক্সিজেন ব্যবহার করলাম, পরবর্তীতে যখন সামিট পোস্ট দিতে যাবো তখন অক্সিজেন কম হয়ে যায়। শেরপা বলে যে তোমার যা অক্সিজেন আছে সেটা দিয়ে তোমরা 2 জন যেতে পারবে না, 1 জন যেতে পারবে। তখন আমি বলি যে মোহিত ভাই আপনি যান, তাহলে আমাদের দলটা সফল হয়। পর্বতে আসলে কি টিম সাকসেস হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি একা সাকসেস হলাম এটা কিছু না। যেমন হিলারি তেনজিং যে টিমে ছিলেন, ওনারা কিন্তু 2 জন সামিট করেছেন, কিন্তু ওনার টিমে ছিল 20-25 জন, আর বেশি ছিল। তো সবাই কিন্তু সামিট করেনি, কিন্তু টিম কিন্তু সফল। তা পর্বতে যেটা টিমের সাফল্য, মানে এটাকে আমরা বলি টিম স্পিরিট বলি। টিম স্পিরিটটা হচ্ছে মূল বিষয়, টিমের সাফল্যটাই মূল বিষয়। একজন সামিট করলেও বলা হয় টিম সামিট। তো আমি বলি যে ভাই আপনি যান, আমি ধরেন বেস ক্যাম্পে চলে যাচ্ছি। তখন ভাইয়া চলে যায়, ভাইয়া সামিট করে, আর আমি বেস ক্যাম্পে চলে আসি। তো আমাদের সেটা সফল হয়। তা সেইবার আমি প্রথম 7,000 মিটার উচ্চতায় উঠি, 7,200 মিটারে যাই প্রথমবারের মতো। তা ওটা যখন ভালোভাবে করলাম, ওখানে অসুস্থ হয়নি 7,000 মিটারে গিয়ে, তখন আমার ক্লাবের ইনামান হক প্রতিষ্ঠাতা উনি চিন্তা করলেন যে এবার তাহলে আমাকে এভারেস্টে পাঠানো যায়। তারপরের বছর 2012 সাল, এবছর আমি এভারেস্টে যাই। তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল 2012-র 6 এপ্রিল। এখানে একটু প্রস্তুতির কথা বলে রাখি যে পর্বতারোহণ আসলে অনেক দীর্ঘদিনের প্রস্তুতির ব্যাপার। বেশ কিছু প্রস্তুতি আছে, একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, একটা মানসিক, একটা আর্থিক। তো মানসিক প্রস্তুতি হচ্ছে প্রথমেই আমি কাজটা করব, এই যে, আর বিশেষ করে পর্বতারোহণ কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজ। আমি প্রতিবার যখন বাসা থেকে যাই, আমি আমার পরিবারের মানুষকে বলে যাই যে আমার হয়তো আর কখনো দেখা হবে না, এটাই শেষ দেখা। বা প্রতিটা মুহূর্তই ওখানে মৃত্যু ঝুঁকি, কেউ মানে ফিরে আসবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তো এই যে ঝুঁকিটা আমি নিতে প্রস্তুত কিনা, যদি সেরকম হয় হ্যাঁ আমি প্রস্তুত, তখন আমরা যেটা করতে হবে যে আমি শারীরিকভাবে, কারণ এখানে কিছু শারীরিক ফিটনেসের ব্যাপার আছে। এর জন্য আমরা প্রতিদিন আমরা নিয়মিত ব্যায়াম করি, নিয়মিত আমরা যে শরীরচর্চার কাজগুলো সেগুলো করি। শরীরচর্চার সাথে সম্পৃক্ত সমস্ত কাজই করা হয়ে থাকে। প্রতিদিন সকালে আমরা 5 কিলোমিটার করে দৌড়াচ্ছি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, তারপরে প্রাণায়াম করা, তারপরে মেডিটেশন করা, এই কাজগুলো প্রতিদিন করতে হয়। তারপর হচ্ছে আর আমরা মাসে 1-2 বার করে লম্বা হাঁটায় চলে যাই, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার হাঁটায় দিনে। এতে হয় কি ফিটনেসটা বাড়ে। এই কাজগুলো শারীরিক। আর আর্থিক হচ্ছে পর্বতারোহণ অনেক বেশি ব্যয়বহুল। এত টাকা, মানে এটা আসলে আমাদের দেশে, আমাদের মতো গরিব দেশের জন্য, ছেলে মেয়েদের পক্ষে এটা করা খুব কঠিন। তো আমরা যেটা করে থাকি সবসময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে থাকি। আমাদের দেশে যেমন অনেক বাঙালি আমরা একটা জাতি, তারপরে মারমা, চাকমা, বং, মোরং এরকম আছে। এই যে জাতি, এরকম একটা জাতি হচ্ছে শেরপা। তো শেরপা আসলে মূলত আমরা বলতে গাইড বুঝাই, কিন্তু আসলে ওরা একটা জাতির নাম। শেরপা এরা খুব স্ট্রং হয় প্রচন্ড ভাবে। এরা যে কি 40-50 কেজি ওজন নিয়ে উপরে উঠে যাচ্ছে, যেখানে আমার 5 কেজি আমি নিতে পারছি না, সেখানে 40-50 কেজি নিয়ে সে একটা মানুষকে কাঁধে নিয়ে এসে উঠে যাচ্ছে। তো এরকম ওদেরকে বলা হয় ডেজার্ট ইন ক্যামেল, লাইক ডেজার্ট ইন ক্যামেল, এরকম আর কি। তো এটা শেরপারা সাধারণত আর কি গাইডের কাজটা করে। এছাড়া আরো আছে রাই, তামাং, এরাও গুরু, এরাও কাজ করে গাইড হিসেবে, কিন্তু বেস্ট গাইড হচ্ছে শেরপা। তো আমরা শেরপা বলতে মূলত গাইডকে বুঝাই। আর আমরা বাংলাদেশ থেকে যেমন আমরা যে ট্রাভেল করি, বিভিন্ন সময় ট্রাভেল এজেন্সি আছে। নেপালও এরকম ক্লাইম্বিং এর জন্য বা বিভিন্ন ঘুরে বেড়ানোর জন্য এজেন্সি, প্রায় 100 এজেন্সি আছে। আমরা ওই এজেন্সির মাধ্যমে যাই, আমরা সরাসরি যেতে পারি না। নেপাল সরকার হচ্ছে এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলোর মাধ্যমে যারা নাকি ট্রাভেল করছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। তো এই যে আমরা টাকাটা পুরো এজেন্সিকে দিয়ে দেই, ওরাই পুরো কাজটা অর্গানাইজ করে, একদম শেরপা কে থাকবে, তারপর আমাদের খাওয়া দাওয়া কি হবে, কোথায় আমরা থাকবো, সবকিছু ওরা ঠিক করে। কিন্তু একটা যেটা হতে পারে, এজেন্সির সাথে আমাদের এরকম চুক্তি হতে পারে যে আমার যদি কোনো পরিচিত শেরপা থাকে, আমি যাকে ভালোভাবে চিনি, আমি এরকম আমার পছন্দের কাউকে নিতে চাই, সেটা আমি করতে পারি। কিন্তু ওই ক্ষেত্রে হয় কি, মানে শেরপার খরচটা আলাদা আর এজেন্সির খরচটা আলাদা। মহিষার কাছে আমরা যাই, আমরা শুনি ওনার কাছ থেকে। আমরা নিশাদের কাছে অনেক কিছু শুনেছি, ওনার পার্সোনাল অভিজ্ঞতা। এবং উনি কয়েকবারই আপনার কথা বলেছে যে আপনি না থাকলে নিশাদের জন্য খুব ডিফিকাল্ট করার জন্য। শি হ্যাজ রিকগনাইজড ইউর কন্ট্রিবিউশন। এবং আমরা তার মুখ থেকে অনেক কিছু শুনেছি আপনার ব্যাপারে।
আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেন, হাউ ইউ হ্যাভ টু স্টার্ট ইট এবং অল দিস থিংস। প্রথমে আমি দুঃখিত যে আসলে দেরি হয়ে গেছিল, আমার একটু অন্য একটা কাজ ছিল। আমি বলেছিলাম যে আমার সাথে কমিউনিকেট করেছিল সচ্ছল, নাকি আমার একটু দেরি হতে পারে কারণ আমার একটা জায়গায় কাজ ছিল। আজকে এইখানে আমাদেরকে এই ব্র্যাক ইউনিভার্সিটি হেরিটেজ সোসাইটি না আমাদের ফোরাম আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসলে নিশাদ বলেছে আমার কথা যে আমি সব কন্ট্রিবিউশন, আসলে পর্বতারোহণ এরকম ব্যাপার না যে আরেকজনকে কাঁধে তুলে নিয়ে সাবমিট করানো যাবে, এটা তার বদান্যতা বা তার উদারতা, সে আমার কথা বলেছে। আমরা একসাথে অনেকগুলো এক্সপিডিশন করেছি, বিএমটিসি থেকে আমরা দুজন, বাংলাদেশের প্রথম পর্বতারোহণ ক্লাব, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। নিশাদ কিন্তু আমাদের মেয়েদের মধ্যে সবচেয়ে, আমাদের অনেক কয়েকজন মেয়ে পর্বতারোহী আছে, আমাদের খুবই পর্বতারোহী এই গ্রুপটা খুবই ছোট একটা সার্কেল, কারণ আমরা যেহেতু আমাদের দেশে কোনো মাউন্টেন নাই, এই জন্য আমাদের ওই পর্বতারোহণের যে ওই প্র্যাকটিসটা আমাদের বা ওই একটা কালচারটা গড়ে ওঠেনি আমাদের দেশে, যেহেতু আমাদের কোনো মাউন্টেন নেই। আমরা অনেক দেরিতে শুরু করি, অথচ কিন্তু পৃথিবীর সবচেয়ে সব বড় বড় পর্বতগুলি কিন্তু আমাদের একেবারে কাছে, সব উঁচু পর্বতশ্রেণী আমাদের ঘরের কাছে, বলতে গেলে আমাদের সার্ক কান্ট্রিগুলোর মধ্যেই। নিশাদ আমাদের মেয়েদের মধ্যে সবচেয়ে ভালো পর্বতারোহী, এবং সে কিন্তু তার যোগ্যতার জন্য এবারে জয় করছে। আমার কন্ট্রিবিউশন একটা সাথে ছিলাম, কিন্তু সে তার যোগ্যতার জন্য এসে গিয়েছে। আসলে পর্বতারোহণ আপনারা জানেন যে একটা স্পোর্ট, কিন্তু এক্সট্রিম স্পোর্ট বলে পর্বতারোহণকে। পৃথিবীতে যত রকম খেলা আছে এটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। পর্বতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় প্রতি বছর। আমাদের সাথে যেমন এবার 15 জন মারা গিয়েছে। গত বছর আমি তিব্বত সাইডে ক্লাইম্ব করেছি, ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ, এশিয়ারও ছিল, সাউথ কোরিয়ার একজন ছিল যে হিলারি স্টেপ থেকে মারা যায় এরকম। পর্বতারোহণে মারা যাওয়ার কারণ হলো, প্রথম যেটা কারণ হলো ল্যাক অফ অক্সিজেন, যে আপনার যখন উচ্চতা বাড়তে থাকবে অক্সিজেন কমতে থাকে। আমরা সি লেভেলে বাস করি বাংলাদেশ, আমরা এখানে 100% অক্সিজেন। আপনি যখন সি লেভেল থেকে 9,000 ফিট উপরে উঠে যাবে, 9,000 ফিট, তখন এখানের চেয়ে 25% অক্সিজেন কমে যাবে। 18,000 ফিটে 50% অক্সিজেন কমে যাবে এখানের চেয়ে। আর এভারেস্টের উচ্চতা মাত্র 25 থেকে 30% অক্সিজেন। যখন অক্সিজেন কমে যাবে, আপনি এই সি লেভেল এখানে যত শক্তিশালী হন, ওই যখন অক্সিজেন কমে আপনি বলতে পারবেন যে আপনার বডি কিভাবে এটা রিয়াক্ট করবে। আপনি ওইখানে কিন্তু তার শক্তিশালী থাকবেন না। আপনি এখানে 1 মণ নিতে পারেন, বা আপনি এখানে 5-6 জনকে ধরাশায়ী করে দিতে পারতেন, কিন্তু ওইখানে যে ওই স্বল্প অক্সিজেন আপনি বলতে পারবেন না যে আপনার বডি কি হবে। এবং ওই উচ্চতায় আজ পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কার হয়নি, মেডিকেল সায়েন্স আপনাকে উচ্চতায় সুস্থ রাখবে। দ্যাট ইজ অনলি ওয়ান মেডিসিন, ইউ হ্যাভ টু ডিসেন্ড। আপনাকে নেমে আসতে হবে। আপনি যদি অসুস্থ হন, আপনাকে নেমে আসতে হবে। যত আপনি নামতে থাকবেন, আপনি ভালো হতে থাকবেন, কারণ আপনি অক্সিজেন পেতে থাকবেন, ভালো হতে থাকবেন। ওইখানে আপনার কোনো ধরুন ফুড পয়জনিং হলো বা অন্য কোনো কিছু হলো, আপনার কোল্ড ঠান্ডা লাগলো, কিন্তু আপনি ওইখানে কোনো স্বাভাবিক, আমরা এখানে যে মেডিসিন আমাদের কিউর করে ওটা ওখানে হবে না, ওটা কাজই করে না, যেহেতু অক্সিজেন নেই। তো প্রথম কারণ হলো মারা যাওয়ার অল্টিটিউড সিকনেস, ল্যাক অফ অক্সিজেনের জন্য। আপনাকে ওটা প্রথম প্রাথমিক পর্যায়টাকে বলে এএমএস, অ্যাকুয়েট মাউন্টেন সিকনেস। ওটা হলে আপনার বমি বমি ভাব হবে, খিদা লাগবে না, ঘুম আসবে না, আপনার একটা ড্র্যাঙ্কার একটা ভাব, মাথার মানে আপনি স্টেপ ঠিক মতো দিতে পারবেন না, এরকম একটা অবস্থা। তো এই জিনিসগুলো একটা প্রাইমারি স্টেজে যখন থাকবে, যেটা সিভিয়ার হয়ে যাবে তখন আপনাকে নেমে আসতে হবে এরকম। আর এটা একটা কারণ জার্ডিসিসে মারা যাওয়ার। আর হলো এই অক্সিজেন সম্পদের জন্য কিন্তু আপনার এই যে খিদা লাগে না, আমাদের অ্যাপাটাইটটা নষ্ট হয়ে যায়, আমাদের রুচি নষ্ট হয়ে যায়। আমার এইখানে যে খাবারটা আমার খুব প্রিয় খাবার বা আমার সবচেয়ে বেস্ট রান্নাটা এখানে খেতে ইচ্ছে করে না অক্সিজেন স্বল্পতার জন্য। তো পর্বতারোহণ একটা দীর্ঘদিনের ব্যাপার। এই যে আমাদের 58 দিন লেগেছিল ঢাকা থেকে ঢাকা, আর পর্বতের মধ্যে ছিলাম আমরা 49 দিন। এই 49 দিন কিন্তু আজকে যতটুকু কষ্ট, কালকে আর চেয়ে বেশি কষ্ট, তারপরের দিন আরো বেশি কষ্ট। যত দিন যেতে থাকবে কষ্ট বাড়তে থাকবে। ওইখানে যে আপনি ক্লাইম্ব করছেন না, তাঁবুতে আছি, আমরা রেস্টে আছি, তখনও কিন্তু কষ্ট, কারণ ওই টেম্পারেচার, মাইনাস টেম্পারেচার, যেমন আমরা সর্বনিম্ন -35 টেম্পারেচার ফেস করি, যে আমাদের দেশে কখনো 0 ডিগ্রি হয় না, কখনোই আমরা বরফ দেখি না এখানে। আমাদের জন্য কিন্তু ইউরোপ আমেরিকানদের চেয়ে অনেক বেশি কষ্টকর পর্বতারোহণটা, কারণ আমাদের ওই উচ্চতাও নেই এবং ওই টেম্পারেচারও কখনো হয় না। আর এই যে দিনের প্রতি না খেতে খেতে শরীর তখন আপনার বডি ডিটোরেট করতে থাকে একটা দীর্ঘ সময়। দেখা যায় সামিটের পরে অনেকে মারা যায়। এবার 5-6 জন এরকম সামিটের পরে মারা গেছে একই দিন। আমরা যেদিন 19 মে সামিট করি, শুধুমাত্র এই দুর্বলতা জড়িত কারণে, একজন বডিতে কিছু নেই, নামতে পারছে না, হাঁটতে পারছে না, কারণ সামিটের জন্য পুরো এফোর্ট দিয়ে দেয় মানুষ। তখন উঁচুরা চড়ার পর আর কিছু থাকে না, তখন ওই নামার সময় ওই বোঝা যায় যে শরীরের যে কিছুই নেই। তো এটা হলো অল্টিটিউড সিকনেসের জন্য বা ল্যাক অফ অক্সিজেন। এরপরে সবচেয়ে বেশি মানুষ মারা গেল অ্যাভালাঞ্চে, তুষার ধস।
আমরা কয়েকদিন আগে দেখে যেটা মানে সবচেয়ে বেশি মানুষ মরে প্রতি বছর। ফেস করেছেন তো? হ্যাঁ, নিশাদ নিশ্চয়ই বলেছিল একটা অ্যাভালাঞ্চের কথা। আচ্ছা বলেন। আচ্ছা, তো অ্যাভালাঞ্চে সবচেয়ে বেশি মানুষ মারা, যেটা কারণ হলো আপনি আমাদের চট্টগ্রামে দেখেছেন কয়েকদিন আগে যে পাহাড় ধসে না, 100-র উপরে মানুষ মারা যেত। এখানে মাটি ভেঙে পড়ে, ল্যান্ডস্লাইড বা ভূমিধস, পাহাড় ধস। ওইখানে তো মাটি নেই, ওইখানে হাজার হাজার টন বরফ ভেঙে পড়ে। যখন আমরা যাচ্ছি একটা পথে, ধরেন একটা লাইন, আমরা গ্রুপে 7-8 জন বা 10 জন বা তারও বেশি, যখন অ্যাম্বুলেন্সটা হয় ওটার কোনো ফোরকাস্টিং নেই যে কখন কোথায় হবে, তো অ্যাম্বুলেন্স এসে সবাইকে নিয়ে গেল। আমরা এরকম কিন্তু একটা অ্যাম্বুলেন্স থেকে এবার পড়েছিলাম, এবং আমরা মানে লাকি যে আসলে এখন আমার বিশ্বাস হয় আমরা কিভাবে বেঁচে গেছি, এটা একটা অলৌকিক ব্যাপার যে আমরা প্রথম দিন বেঁচে আসি। এর আগে আমরা অনেকবার অ্যাম্বুলেন্স দেখেছিলাম যে নিরাপদ দূরত্বে অ্যাম্বুলেন্স পড়ছে, কোনো মানুষ নেই। আমরা এবার নিজেরাই 2বার অ্যাম্বুলেন্সে পড়েছিলাম, এবং 2010-এ আমি একটা অ্যাম্বুলেন্স থেকে 1 ঘন্টার জন্য বেঁচে গিয়েছিলাম, একটা তিব্বত দিকে। আমার দলের হাঙ্গেরির একটা মিসিং হয়ে যায়, তার ডেড বডি খুঁজে পাওয়া যায় 2010-এর ঘটনাটা। তো এরকম অ্যাম্বুলেন্স জন্য সবচেয়ে বেশি মানুষ মারা যায় পর্বতারোহণ। আর 2টা মারাত্মক জিনিস হয়, যেটার ব্যাপারে ইডিমা, অত্যাধিক ঠান্ডায় মস্তিষ্কে পানি জমে, ফুসফুসে পানি জমে, সেরিব্রাল ইডিমা, পালমোনারি ইডিমা, নির্ঘাত মৃত্যু। তারপরে আপনার ওইখানে যে ক্রেভাস থাকে, হিমবাহের মধ্যে যে ফাটলগুলো থাকে, ওই ফাটলে পড়ে মারা যায় অনেকে। ফাটলটা 2 ধরনের, একটা এক্সপোজ, একটা হিডেন। যেটা হিডেন ওটাই মারাত্মক, মধ্যে বোঝা যায় না। হ্যাঁ, ওরকম যে হিমবাহের যে গ্লেসিয়ার, আপনারা জানেন যে আমাদের সব নদীর উৎপত্তি কিন্তু হিমালয়ের কোনো না কোনো গ্লেসিয়ার থেকে। ওখানে নদী, আমাদের এখানে নদী যেমন পানি, এখানে নদীগুলো কঠিন বরফ, কোটি কোটি বছরের বরফ। তো ওই ক্রেভাসে পড়ে মারা যায়। তারপর আরো একটা দুর্ঘটনা হয়, যেটা একটা ফ্রস্ট বাইট, যদি আপনারা শুনে থাকেন যে তুষার কামড়। ফ্রস্ট বাইট হলো এই যে অত্যাধিক ঠান্ডায় শরীরের আগার পয়েন্টে, মানে আগার সেলগুলো ধ্বংস হয়ে যায়। আগা বলতে কি, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, নাক, কান, শরীরের ফ্রন্ট সেল ধ্বংস হয়ে যায়। আমাদের তো সব জায়গায় কোষ দিয়ে গঠিত, তাই না? সেলগুলো মরে যায়। তো এটা সবার আগে হয় পাতে, পায়ের আঙ্গুলে, টোজে। কারণ হার্টের চেয়ে সবচেয়ে দূরে পা, ও হার্টকে সবচেয়ে বেশি পরিস্পষ্ট করতে হয় পা পর্যন্ত রক্ত সাপ্লাই দিতে। তো ওটা কোষগুলো মরে গিয়ে নীল হয়ে যাবে, নীল বা কালচে রঙের। তো আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতে থাকে। তো পুরো হাতটা বাঁচানোর জন্য বা পাটা বাঁচানোর আঙ্গুলগুলো কেটে ফেলতে হয়, এটা হলো ফ্রস্ট বাইট। আমি এরকম অনেক লোক দেখেছি যার পায়ের 10 আঙ্গুল নেই, হাতের 10 আঙ্গুল নেই। গত বছর আমার একটা এক্সিবিশন হয়েছিল ধানমন্ডি দৃক গ্যালারিতে, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর স্যার উদ্বোধন করেছে। তখন ওইখানে আমরা 2 জন নেপালি শেরপাকে আমন্ত্রণ জানিয়েছি। ওখানে একজন শেরপা এসেছিলেন যার 5টা আঙ্গুল ছিল না হাতের, সবচেয়ে ইয়ংগেস্ট শেরপা, যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডটাকে এবারে জয় করেছিলেন। তো এই ফ্রস্ট বাইট আমার এবার সামিটের প্রায় ফ্রস্ট বাইট হয়ে গিয়েছিল। এখন আমার হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক না, মানে ঝিঝি ধরলে যেরকম আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে যেরকম একটা ভাব, এখন ওরকম। আগের চেয়ে অনেক বেটার, কিন্তু ফ্রস্ট বাইট হয়নি, কিন্তু প্রায় হয়ে গিয়েছিল ফ্রস্ট বাইট। আর স্নো ব্লাইন্ড, আরেকটা যে দুর্ঘটনা, স্নো ব্লাইন্ড হলো ওইখানে তো সব সাদা বরফ, যেমন হোয়াইট আউট, মেঘে ঢাকা। তারপরে কিন্তু সূর্য যদি নাও থাকে দিনের বেলায়, তাহলে সবসময় কিন্তু আমাদের ইউভি প্রোটেক্টেড স্নো গগলস পরে থাকতে হয়। কারণ ওইখানে সূর্যের আলোটা বরফে রিফ্লেক্ট করে লাগে, আবার ডাইরেক্ট লাগে, 2 ভাবে। তো স্নো ব্লাইন্ড হয়ে যায় অনেকে, এরকম স্নো ব্লাইন্ডের একটা সমস্যা হয়। আর একটা হলো সানবার্ন। আমার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সানবার্ন আমার এবার সবচেয়ে বেশি হয়েছে। এই আমি এ পর্যন্ত 12টা এক্সপিডিশন করেছি, সবচেয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি। তো এবারই সবচেয়ে বেশি। আমি গত বছর তিব্বত দিয়ে এভারেস্ট ক্লাইম্ব করেছিলাম। এভারেস্ট হলো নেপাল আর তিব্বতের সীমান্ত অবস্থিত, বর্ডারে 2 দিক দিয়ে ক্লাইম্ব করা যায়। গত তিব্বত সাইডটাকে বলে নর্থ ফেস, আর নেপাল সাইডটাকে বলে সাউথ ফেস। তো এই বছর আমরা অনেক বেশি হ্যাজার্ড সব বিপদে পড়েছিলাম। আসলে যত রকম সমস্যা হতে পারে এবার আমরা ফেস করি। তো সানবার্ন, কারণ ওই যে ইউভি রে, যে আপনি যদি আমাদের দেখায় এখানে যে ফেয়ার অ্যান্ড লাভলি রেড দেখায় যে সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে রক্ষা করার জন্য, তাই না? যদি সি লেভেলে এরকম হয় ওই ক্ষতিকর বেগুনি রশ্মির প্রভাবটা, তাহলে আপনি যখন 20-25 হাজার ফিট উপরে উঠে যাবেন, সূর্যের অনেক কাছে চলে যাচ্ছে, তাহলে বরফ ওই সূর্যের আলোটা ওখানে ডাইরেক্ট লাগে আপনার, আবার বরফে রিফ্লেক্ট করে লাগে, 2 ভাবে লাগে। এবং ওখানে কিন্তু এই যে বরফের মধ্যে যদি সূর্য থাকে দিনের বেলা, অনেকের কাছে এটা আসতে আশ্চর্য মনে হতে পারে, সূর্য থাকে দিনের বেলা, যদি বাতাস না থাকে আপনি কিন্তু খালি গায়ে থাকতে পারবেন। এত গরম, এত গরম। মানে আমরা এই পর্বতে এরকম আপনার যে যদি বাতাস না থাকে, যদি উইন্ড না থাকে, এবং দিনের বেলা আপনি একদম খালি গায়ে থাকতে পারবেন, এত গরম হয়। কিন্তু ওইখানে যখনই ওয়েদারটা ফল করে, যখনই এই উইন্ড শুরু হয়, যেটা উইন্ড চিল ফ্যাক্টর, তখনই দ্রুত আর কি মাইনাস হয়ে যায় টেম্পারেচার। তো খুবই কিন্তু গরম ওইখানে দিনের বেলা। তো এই ধরনের এই হ্যাজার্ড গুলো হয় পর্বতের, মানে মৃত্যুর কারণগুলো, এবং ওইগুলোতে সবচেয়ে বেশি হলো অ্যাভালাঞ্চে মারা যায়। দুটো কাজই তো আসলে টাফ, মানে এন্টায়ার কাজটাই অনেক টাফ, মানে উঠা প্লাস নেমে আসা। কিন্তু দুটোর মধ্যে কম্পারেটিভলি মানে ডিফিকাল্ট কোনটা মনে হয়, ক্লাইম্ব করা নাকি ফিরে আসা?
আসলে ক্লাইম্ব করাটা ডিফিকাল্ট, যেহেতু উপরে যেতে থাকে অক্সিজেন কমতে থাকে, সময়টা বেশি লাগে। কিন্তু যখন সামিটের পরের সময়টা কিন্তু একটু ভাইটাল, ওই সময়টা ভাইটাল এই জন্য যেহেতু যে শরীরে কিছুই থাকে না, ওই সময়টা খুব টেক কেয়ার করতে হয়। যদি ওই সময়টা যদি ভালো মতো নিজেকে মানে আপনার সাথে যারা থাকে শেরপা বা যারা যদি টেক কেয়ার না করে, কারণ সামিটের পরে শুধু যে বললাম শরীরে তখন কিছুই থাকে না, ওই সময়টা মানে খুবই ভাইটাল। কিন্তু কষ্টকর কিন্তু ওটা না, কারণ নামাটা দ্রুত হয় নামাটা, কিন্তু ওই উচ্চতার ওই সামিটের পরে আর বিশেষ করে এই 8000 মিটারের পর্বতশৃঙ্গে এবং এভারেস্টে ওই উচ্চতার সামিটের পরে তখন আসলে কিছুই থাকে না। আমি এরকম একজন আমেরিকান ছিল যে সামিটের পরে ক্যাম্প 4 থেকে নামছিল নেপাল থেকে। মোট আমরা বেস ক্যাম্পের পরে আরো 4টা ক্যাম্প বিভিন্ন উচ্চতায়, ক্যাম্প 4 ছিল প্রায় 8000 মিটার শেষ ক্যাম্প, ওটাকে সাউথ কোলোন। ওখান থেকে যখন আমরা নামছি সামিটের পরে 20 মে, তখন একজন আমেরিকান পর্বতারোহী সে একেবারে মাটিতে বসে আছে, শুয়ে আছে একদম, মানে আমাদের ছিল ডাবল উচ্চতা বা ফিগার সব দিক দিয়ে। কিন্তু তখন তার কাছে পানি ছিল না, আমার থার্মোফ্লাক্স থেকে আমি তাকে অর্ধেক পানি দিয়ে, যেটা আমারও লাগবে, আমি অর্ধেক পানি দিই, তখন সে এটাকে মানে তার একটু রিকভারি করবে। এবং আরেকজন পর্বতারোহী তুরস্কের, উনি খুবই সিরিয়াস অবস্থা ছিলেন, আমাদের দলে আরেকজন নেপালি ক্লাইম্বার ছিলেন, উনি ওনার অক্সিজেন তাকে দিয়ে দেন এবং তিনি বেঁচে যান। তো নামার সময়টা আর কি খুবই অনেক মানে সব হৃদয় বিতরক দৃশ্য দেখা যায় নামার সময়, একেবারে মানুষ নড়তে পারছে না। এরকম একটা ঘটনা, আমি যখন নামছি ওখানে একটা জায়গা বলে ব্যালকনি নামে একটা জায়গা, হিলারি স্টেপের নিচে, সাউথ সামিটের নিচে, ব্যালকনি থেকে আমরাও খুবই টায়ার্ড, আমরা তবু মানে সবকিছু এক করে আস্তে আস্তে করে নামছি। একজন শুয়ে শুয়ে এসে নামছে, মানে বসে বসে বরফের মধ্যে, তার এত শক্তি নাই, মানে যে ওইখানে একটু ঢালু, ওটা একটা আপনার ভার্টিক্যাল একটা, তো ওইখানে সে ওই রিচ ধরে ধরে সে বসে বসে নামছে যাতে তার কষ্ট পরিশ্রম করে। কিন্তু হঠাৎ করে সে পড়ে যায়, মানে ওই ব্যালেন্সটা তারা, এবং সে ব্যালেন্স রাখতে পারে, গড়ে গড়ে পড়তে পড়তে নিচে 4-5 জনের উপরে গিয়ে পড়ে, 4-5 জনের উপরে পড়ে 4-5 জন আহত, কারণ তার পায়ে যে গ্রামপন থাকে, লোহার একটা কাঠামো, কাজ আরো অন্যান্য সব জিনিস, কারণ সবাই অ্যাডজাস্টেড, ওরকম যে সে যে তাকে যেমন নিজেকে রক্ষা করবে ওই শক্তিটা নাই। 5-6 জনের মধ্যে গিয়ে পড়ে 4-5-6 জন আহত, এরকম মানে আমার সামনে দিয়ে দেখলাম যে পড়ে যাচ্ছে সে আরেকজন। তো এরকম ওই নামাটা হলো ওই সময় অনেক, কিন্তু আবার ওই উচ্চতার জন্য এটা হয় 6000 মিটারের পিকে যেমন ওরকম একটু কম হয়। মানে আপনারা হয়তো জানেন পৃথিবীতে কিন্তু 8000 মিটারের মাউন্টেন আছে 14টা, এই 14টা সবাই এভারেস্টের সমকক্ষ, এবং 8000 মিটারে হয় 26,250 ফুট, যদি আমি ফুটে হিসাব করি। এই 14টা হলো তারা সবাই ভিআইপি মাউন্টেন, এদের স্ট্যাটাসটাই অনেক আলাদা, মানে এদের সাথে কোনো মাউন্টেন মিল না। এবং এই 14টা মাউন্টেনে কিন্তু আমাদের এই হিমালয় রেঞ্জে পৃথিবীর কোনো মহাদেশে কোনো 8000 মিটার মাউন্টেন নেই, ইভেন কোনো 7000 মিটার মাউন্টেন কোনো মহাদেশে নেই। সব উঁচু পর্বত এখানে, এই নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, তিব্বত, এই 4টা দেশে এই 8000 মিটারের 14টাই। তো আমরা যে অভিযানের ছবিগুলো আমরা দেখি, আমরা ঢাকা থেকে কাঠমান্ডুর দেশে 6 এপ্রিল রওনা দেই। আমাদের পুরো অভিযানটা ছিল ঢাকা টু ঢাকা 58 ডেজ, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যখন, তারপরে আমরা কাঠমান্ডু থেকে আমরা 9 এপ্রিল লুকলা নামে একটা জায়গায় চলে যাই, সেখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হয়। আমরা 7 দিনে 75 কিলোমিটার হেঁটে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছি নেপাল সাইডের, যেটা ছিল 5350 মিটার উচ্চতায়, প্রায় 17,600 ফিট। তো আমরা ট্রেকিং এর সময় লুকলা থেকে যখন হাঁটা শুরু করি, ওই সময় চমৎকার ওইখানকার প্রকৃতি, আপনার রডোডেনড্রন গাছ, অনেক রকম রডোডেনড্রন ফুল হয় বিভিন্ন কালারের, পাইন, ফার, বার্চ, এগুলো ওই গাছ, এবং ওয়াইল্ড লাইফ ওইখানে চমৎকার। নেক্সট যাও, ওইখানে ওই ট্রেকিং এর সময় আমরা বেস ক্যাম্পে যখন যাচ্ছিলাম, ওই সময় এই ছবিগুলো তোলা, ম্যাক্সিমাম ছবিগুলো আমার তোলা, এই জন্য আমি নেই নিশাত মজুমদারের সামনে, যে ব্লু জ্যাকেট পরা, এবং পিছনে ইন্ডিয়ান একটা ফ্যামিলি আসতেছিল, ওরা বেস ক্যাম্পে জাস্ট, সবাই কিন্তু ক্লাইম্ব করে এরকম না, অনেকে কিন্তু শুধু এভারেস্টকে দেখতে যেতে, যেটা আমরা যখন 2004-এ গিয়েছিলাম, এরকম একটা ফ্যামিলি তারা যাচ্ছিল বেস ক্যাম্পে, বাবা মা ভাই বোন সবাই মিলে বেস ক্যাম্পে। ওখানে আমরা লুকলার পরে দুধকোশি নামে একটা নদী আছে, যেটা বারবার আমাদের এই এরকম সাসপেনশন ব্রিজ দিয়ে মেটালের আমাদের বারবার এগুলো ক্রস করতে হয়, মানে অগণিত বার ওই দুধকোশি নদীটা পার হতে হয় এরকম ব্রিজ দিয়ে। এটা ছিল নামচে বাজার, প্রায় 12,000 ফিট উঁচুতে। এই নামচে বাজারকে বলে শেরপা ক্যাপিটাল। এখানে সব যত আপনারা যে স্থাপনাগুলো দেখছেন, ঘরগুলো, এগুলো কিন্তু সবই লজ, মানে থাকার জন্য। পিছনে একটা পর্বত শৃঙ্গটার নাম খুয়াংদে, খুবই চমৎকার একটা জায়গা, ইউ শেপ একটা জায়গা, সামনের দিকে খোলা, শেরপা ক্যাপিটাল বলে নামচে বাজারকে। তারপর নামচে বাজার থেকে আমরা পরবর্তী গন্তব্যে যাচ্ছিলাম, আমাদের শেরপা এবং নিশাত মজুমদার।
এটা থ্যাংবোচে নামে একটা জায়গায় তোলা। আমি নিশাত এবং আমাদের প্রধান শেরপা মিংমা গ্যালজে, এখানে হলো এই হিমালয়ের সবচেয়ে উঁচুতে একটা মনেস্ট্রি আছে, থ্যাংবোচে মনেস্ট্রি, সবচেয়ে উঁচুতে এবং সবচেয়ে বড়। অনেকে আসে এই মনেস্ট্রিটা দেখার জন্য। আমরা যখন বেস ক্যাম্পের আগে গোরক্ষেপ নামে একটা জায়গায়, বেস ক্যাম্প থেকে কিন্তু এভারেস্টকে দেখা যায় না, অন্য একটা পর্বতশৃঙ্গর সামনে থাকে, এভারেস্ট ঢাকা থাকে। এই জন্য যারা এভারেস্টের ছবি তুলতে যায়, এভারেস্টে না চড়ে, ওই যে বললাম যারা টুরিস্ট, তারা কালাপাথর নামে একটা ট্রেকিং পিক আছে গোরক্ষেপে, প্রায় 18,000 ফিট উচ্চতা। ওই ট্রেকিং পিকে উঠে এভারেস্টের ভিউ দেখা যায়। মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘে ঢাকা, ওটা হলো এভারেস্ট। এটা আমি কালাপাথরের থেকে তুলি। বাম পাশে লোলা নামে একটা চূড়া, ডান পাশে নুফসের রিজ দেখা যাচ্ছে। আমরা বেস ক্যাম্পে 15 এপ্রিল পৌঁছি, তখন এই ছবিটা তুলি। এই এভারেস্ট বেস ক্যাম্পটা খুম্বু গ্লেসিয়ারের উপরে, খুম্বু হিমবাহের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরফ এবং উপরে যে পাথর, এর নিচে কিন্তু বরফ, আশেপাশের পর্বত থেকে পাথর ভেঙে পড়েছে, জাস্ট উপরে একটু পাথরের আবরণ, কিন্তু নিচে কিন্তু বরফ, একেবারে ডিপ, মানে গ্লেসিয়ার, হিমবাহ। ওই কিছু গরু এবং ইয়াকের সংমিশ্রণ আর কি প্রাণীটা। গরু এবং ইয়াক ওরা ওই আমাদের ভারী মালপত্রগুলো বহন করে। আমাদের যেমন চাল, আমরা বেস ক্যাম্প পর্যন্ত চালের বস্তা, ডালের বস্তা, তরি তরকারি, মশলাপাতি সব নিয়ে যাই, এবং আমাদের বড় বড় যে টেন্ট গুলো, আমরা যে বাসা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার রান্না করি, সেগুলো কিনতে নিয়ে যাওয়া হয়। তো এরা ওই এগুলো ক্যারি করে, ইয়াক এবং পোটাররা, এই ধরনের প্রাণী। এখানে কিছু পর্যটক যারা বেস ক্যাম্পে এসেছিল, তারাও কিন্তু এভারেস্টকে দেখার জন্য এবং বেস ক্যাম্প দেখার জন্য। এখানেও এরকম কিছু পর্যটক যারা বেস ক্যাম্পে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বেস ক্যাম্পে বিভিন্ন তাঁবু, খুম্বু গ্লেসিয়ারের উপরে। এটাও বেস ক্যাম্পের আরেকটা দৃশ্য। এই যে একটা ফ্ল্যাগ, একটা যে লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, যে আমরা অনেক সময় যে ডেকোরেশনের জন্য যেরকম সাজাই, এটাকে বলে প্রেয়ার ফ্ল্যাগ। হ্যাঁ, প্রেয়ার ফ্ল্যাগটা হলো, এখানে 5 রঙের পতাকা আছে, লাল, সবুজ, হলুদ, নীল, সাদা। এই কালার গুলো আবার মিনিং আছে, ওরা কোনোটা আকাশ বুঝায়, কোনোটা আগুন বুঝায়, কোনোটা পানি বুঝায়। শেরপারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তো এই ফ্ল্যাগ গুলোর মধ্যে ওদের ধর্মীয় বাণী লেখা থাকে। ওরা বিশ্বাস করে যে এখানে সবকিছু প্রতিকূল, প্রকৃতি, যদি ঈশ্বরের কৃপা না হয় তাহলে এখানে বাঁচা সম্ভব না। তো এই ওরা সবসময় এরকম প্রেয়ার ফ্ল্যাগ নিয়ে ওখানে উড়িয়ে দেয়, লাগিয়ে দেয়, এবং যখন এটা বাতাসে উড়ে, ওদের বিশ্বাস যে ঈশ্বরের করুণা বাতাসে ছড়িয়ে পড়ে এবং ওদের মঙ্গল হয়। এই বেস ক্যাম্পে এখানে ছিল আমাদের ক্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ব্লু রঙের টেন্টটা ছিল আমাদের কিচেন টেন্ট, এবং এই হলুদ রঙের বড় একটা টেন্ট ছিল আমাদের ডাইনিং, এবং ছোট ছোট টেন্ট গুলোতে আমরা থাকতাম, বিভিন্ন অন্যান্য। এটা কিন্তু যে পাথরগুলো, এগুলোর নিচে কিন্তু সব বরফ, মানে হিমবাহ নদী, বরফের নদী, তার উপরে পাথর আশেপাশ থেকে ভেঙে পড়ছে, ওই পাথরের উপরেই আমরা তাঁবু করি বেস ক্যাম্পে। বেস ক্যাম্পে আমি এবং নিশাত, এটা আমাদের শেরপা দলে, এবং আমাদের মাথায় শিল্পী এসআই টুটুলের ব্যান্ডেনা। টুটুল ভাই আমাদের একজন খুবই প্রিয় মানুষ, উনি আমাদেরকে খুবই পছন্দ করেন। ওনার ব্যান্ডেনা আমি গতবারও নিয়ে গিয়েছিলাম। বেস ক্যাম্পে আমরা যখন পূজা দিচ্ছিলাম, আমাদের শেরপারা পূজা দিচ্ছিল, প্রেয়ার, ওই সময় তোলা আমাদের শেরপা আগরবাতি জ্বালাচ্ছিল। আমরা 15 এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছি, এবং 25 এপ্রিল পর্যন্ত বেস ক্যাম্পে থাকি, মানে বডিকে অ্যাক্লিমেটাইজের জন্য। উচ্চতা একটা নিয়ম, যে উচ্চতার সাথে খাপ খাওয়ানোর জন্য আপনাকে উপরে যেতে হবে, আবার নিচে আসতে হবে, আবার, কারণ ওখানে যে উচ্চতায় যে বিরূপ প্রকৃতিতে আমার শরীর অভ্যস্ত না, এটা নিয়ম। উচ্চতা নিয়ম হলে যে উপরে নিচে অনেক আপ ডাউন করতে হয় বডিকে খাপ অ্যাক্লিমেটাইজের জন্য। তো আমরা ওই সময় যখন বেস ক্যাম্পে ছিলাম 10 দিন, তখন আমরা ওই গ্লেসিয়ারে গিয়ে মাঝে মাঝে আমরা একটু প্র্যাকটিস করতাম আইস ক্লাইম্বিং। আমাদের যেহেতু আমরা বছরে 2 বার যাই, এতদিন দীর্ঘ সময় ওখানে, তখন আমরা এই একটু প্র্যাকটিস করছিলাম। ওই সময় আমাদের শেরপা দলে উপরে আমি, নিচে নিশাত, এবং আমাদের নেপালি আরেকজন পর্বতারোহী। আমাদের শেরপা ওই খুম্বু গ্লেসিয়ারের একটা আইস ওয়ালে সে রোপ ফিক্স করছিল, ওই সময় আমি তুলে ছবিটা। ওই খুম্বু গ্লেসিয়ার ওই রোপে যখন আমরা প্র্যাকটিস করছিলাম আইস ক্লাইম্বিং, তখন আমি দূর থেকে তুলি, নিশাত এবং আমাদের শেরপা ওই পিছনে। আমি জানি না নিশাত কি খুম্বু আইসফল সম্বন্ধে কিছু বলেছে কিনা। নেপাল দিকটা, গত বছর যে আমি তিব্বত দিক ক্লাইম্ব করি, নেপাল দিকটা কিন্তু তিব্বতের চেয়ে অনেক বেশি কঠিন। নেপালের তিব্বতের যেটা অসুবিধা, তিব্বত হলো অনেক বেশি উইন্ড অনেক বেশি, অনেক বেশি ঠান্ডা নেপালের চেয়ে। অক্সিজেন লেভেলটা অনেক নিচুতেই কম তিব্বতে, কিন্তু তিব্বতটা অনেক সেফ, মানে ঝুঁকিটা কম, বিপদগুলো কম।
নেপাল একটু ওয়ার্ম তিব্বতের চেয়ে, অক্সিজেন লেভেলটা একটু বেশি। এটা কারণ কিন্তু আমাদের বঙ্গোপসাগর, কারণ আমাদের যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা যে হিমালয় বাধা পেয়ে এই নেপাল সাইডে প্রচুর বৃষ্টিপাত হয়। তো বৃষ্টি যেহেতু নেপাল সাউথে দক্ষিণে, তিব্বতে জাস্ট অপোজিটে উল্টা দিকে, তো এই জন্য তিব্বত একেবারে বৃষ্টিহীন, ব্যারেন, ড্রাই, একেবারে ঊষর মরুভূমির মতো, প্রচন্ড ঠান্ডা। তো এই নেপালে বৃষ্টি হয় মানে অনেক দেখা যায় অনেক উচ্চতা পর্যন্ত গাছের অস্তিত্ব আছে, 12-13 হাজারও গাছের অস্তিত্ব পাওয়া যায়, যদিও গাছের সাইজ গুলো ছোট হতে থাকে। একই গাছ 5-6 হাজার ফিটে যে হাইট হয়, আস্তে আস্তে উচ্চতা বাড়তে থাকলে অক্সিজেনের স্বল্পতার জন্য এই গাছগুলো ছোট হয়ে যায় আস্তে আস্তে, একটা পর্যায়ে আর গাছ থাকে না, তখন পাথর কিছু ঘাসের মতো। তো অক্সিজেন একটু বেশি তিব্বতের চেয়ে, কিন্তু অনেক বেশি বিপজ্জনক। মানে আমার কাছে মনে হচ্ছে 20 টাইমস মোর ডিফিকাল্ট নেপাল সাইড তিব্বতের চেয়ে। এটার বড় কারণটা ছিল খুম্বু আইসফল। এখানে খুম্বু গ্লেসিয়ারে, খুম্বু হিমবাহে একটা জায়গা বেস ক্যাম্পের পরে তিব্বত দিকে, নেপাল দিকে আমরা মোট বেস ক্যাম্প সহ 5টা ক্যাম্প ব্যবহার করি। বেস ক্যাম্প ছিল আমাদের 5350 মিটারে, এরপরে ক্যাম্প 1 5900 মিটারে, ক্যাম্প 2 6200 থেকে 6400 মিটার উচ্চতায়, তারপরে ক্যাম্প 3 যেটা 7300 মিটার উচ্চতায়, তারপরে ক্যাম্প 4 লাস্ট ক্যাম্প, ওটাকে ক্যাম্প 4 কে সাউথ কোলো বলে, প্রায় 7950 মিটার, প্রায় 8000 মিটার। তো এই বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 যাওয়ার পথেই খুম্বু গ্লেসিয়ারের একটা জায়গা প্রায় 1 কিলোমিটারের মতো, এটাকে বলে খুম্বু আইসফল। এই খুম্বু গ্লেসিয়ারের খুম্বু আইসফলটাই সবচেয়ে ভয়ঙ্কর, যেটাকে শেরপারও ভয় পায়। এখানে এক একটা বরফের টুকরা, যে এখানে কারণটা হলো এই আইসগুলো মুভ করে, আইসফল এটার নাম, মুভ করে এক একটা বরফের আইসবার্গ গুলো, যেমন 30-40 ফিট, 50-60-70 ফিট, এরকম এক একটা বরফের টুকরা, যেগুলো সব আলগা বরফ, মানে লুজ বরফ, এগুলো যে কোনো সময় এগুলো নেমে আসে, এবং এই রুটটা সবসময় একরকম থাকে না এই খুম্বু আইসফলের। এটা আপনারা একটু পরে দেখলে বুঝতে পারবেন। তো আমরা এই খুম্বু আইসফলটা সবসময় রাতের বেলা আমরা ক্রস করতাম, যেহেতু রাতের বেলা, দিনের বেলা সূর্য থাকার ফলে ওই অ্যাভালাঞ্চটা, ওই আইসগুলো মুভ করার ঝুঁকিটা বেশি। তখন আমরা প্রতিদিন রাত 2টা-3টায় বেস ক্যাম্প থেকে রওনা দিতাম ওই ক্যাম্প 1-এ যাওয়ার জন্য, খুম্বু আইসফল। কারণ আমাদের ক্যাম্প 1-এ ঘুমিয়ে আবার বেস ক্যাম্পে নেমে আসতে হয়। আবার আমরা এই যে দীর্ঘ সময়, আমরা কিন্তু প্রতিদিনই ক্লাইম্ব করি না। একটা হলো পর্বতের ওয়েদার সবসময় ভালো থাকে না, যখন ওয়েদার ভালো থাকে তখন কিন্তু আমরা ওই ক্যাম্পেই বসে থাকি, যখন ওয়েদার ভালো হয় তখনই কিন্তু আমরা মুভ করি। এবং এই যে 49 দিন আমরা মাউন্টেনে, খুব কম সময় কিন্তু ওয়েদার ভালো ছিল। এটা সিজন, এটাকে বলে প্রি মনসুন। এই এভারেস্টে চড়ার জন্য এই প্রি মনসুন, এপ্রিল মে বা স্প্রিং সিজনটাই সবচেয়ে উপযোগী। হিমালয় প্রতি বছর 2টা সময় পর্বত অভিযান করা হয়, একটা হলো প্রি মনসুন, একটা হলো পোস্ট মনসুন, যেটা সেপ্টেম্বর-অক্টোবর বৃষ্টিপাতের পরে বা অটাম সিজনও বলে। তো ওই খুম্বু আইসফলে আমরা প্রতিদিন রাতের বেলা পার হতাম, এবং আমরা যখন আবার ফেরত আসতেছি ওই পথে দেখি যে ওটা আগের মতো এটা নেই, হয়তো কোনো জায়গায় ওই রুটটা ধ্বংস হয়ে গেছে, অন্য জায়গা দিয়ে আবার রোড ফিক্স করতে হচ্ছে, অন্য পথে নামতে হচ্ছে। আমরা যখন রাতের বেলা একটা জায়গা থেকে ক্রাম্পন, আমাদের আইস বুটের নিচে যে লোহার কাঠামোটা লাগাই ওটাকে ক্রাম্পন বলে, যেটা বরফে গ্রিপ করে। নিশাদ এবং আমাদের নেপালি পর্বতারোহী যে আমাদের সাথে ছিল, ওরা সেই ক্রাম্পন লাগাচ্ছিলেন। এটাই খুম্বু আইসফলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, যে পিছনে দেখতে পাচ্ছেন যেমন ভাঙাচোরা, আমরা সেই খুম্বু আইসফলে যাচ্ছি নিশাদ এবং আমাদের ওই নেপালি বন্ধু মান বাহাদুর। এরকম খুম্বু আইসফলে প্রায় ক্যাম্প 1-এ যাওয়ার পথে প্রায় 20টা ক্রেভাস। এই ক্রেভাস গুলো খুবই ভয়ঙ্কর, যেগুলো ল্যাডার দিয়ে পার হতে কোনো কোটা মানে 3-4-5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20-25 ফিট, বিভিন্ন এক এক রকমের, যেগুলো এরকম ল্যাডার দিয়ে পার হচ্ছে। নিশাদ মাঝখানে একটা ক্রেভাস, 20টা ক্রেভাস এরকম ক্যাম্প 1 পর্যন্ত, মানে এতগুলো ক্রেভাস। তিব্বত সাইডে মাত্র আমি একটা ক্রেভাস পার হয়েছিলাম গত বছর। এখানে ক্যাম্প 1 পর্যন্ত যেতে 20টা ক্রেভাস, এবং ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর পথে আরো 5-6টা ক্রেভাস। এটা আর একটা ক্রেভাস পার হচ্ছে নিশাদ, এটা আর একটা ক্রেভাস পার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বরফের যে স্ট্রাকচার গুলো দেখেন, ভাঙাচোরা অ্যাপ্রোথে সব বরফ গুলো। এটা খুম্বু আইসফলেরই দৃশ্য, এটা খুম্বু আইসফলে আর একটা ক্রেভাস। এখানে 2টা ল্যাডার জোড়া দেওয়া হয়েছে এখানে আমরা, এবং এই যে এরকম 2-3টা ল্যাডার যেখানে জোড়া দেওয়া হয় ওগুলো খুব ভয়ঙ্কর। যখন মাঝখানে আসে তখন এটা মানে দুলতে থাকে। এটাও খুব ভয়েস বলে, দেখেন ওই যে উপরে একটা বড় টুকরা কিভাবে আছে, এভাবে, এগুলো খুবই ভয়ঙ্কর ছিল। এটাও খুব ভয়েস ফলের আর একটা দৃশ্য। এটাও খুব ভয়েস ফলের একটা ক্রেভাস নিশাদ পার হচ্ছে, এটাও খুব ভয়েস ফলে, এটাও খুব ভয়েস ফল, এটাও খুব ভয়েস ফলে, এটাও খুব ভয়েস ফল। এখানে দেখেন এই ছবিটা, পিছনে দেখেন আপনারা একটা অ্যাভালাঞ্চ হয়েছিল কি মানে 1-2 দিন আগে খুব সম্ভবত, ওই বড় সব টুকরা গুলো দেখা যাচ্ছে। মানে ভাগ্য ভালো যে সে সময় ওখানে কেউ ছিল না, এই বড় একটা অ্যাভালাঞ্চ ছিল ওই সময় খুম্বু আইসফলে। এটা খুম্বু আইসফলে ক্যাম্প 1 এর পথে যাওয়ার সবচেয়ে বড় ক্রেভাসটা ছিল এটা। এখানে একজন শেরপা পড়ে মারা যান,
আপনি একটু পরে ছবিতে দেখবেন যে ওখানে পরে ছবিতে নিশাত পার হচ্ছে, এটা নিশাতের তোলা ছবি, আমি পার হচ্ছিলাম। আপনারা দেখেন যে বরফের গায়ে দেওয়ালে রক্ত লেগে আছে, আপনারা যদি খেয়াল করবেন দেখেন একজন শেরপা পড়ে মারা যান, ওনার হেলমেট ছিল না মাথায়, আর উনি সেফটিতে ছিলেন না, ওনার অবশ্য দোষটা ওনার, উনি সেফটি দেননি, তো উনি পড়ে যান এখানে এবং মারা যান। ওনার ডেড বডি রেস্কিউ করে শেরপারা। আমরা যখন প্রতিবারই এই পথে যাচ্ছিলাম, এই ল্যাডারটা ক্রস করছিলাম, তখন বারবার একটা বিব্রতকর অবস্থা যে আমাকে রক্ত দেখতে হচ্ছে ওইখানে যাচ্ছি, ওই সময়টা খুবই একটা বিব্রতকর অবস্থায় করতাম সবসময়। কারণটা কি ছিল? সে সেফটিতে ছিল না, সবচেয়ে প্রথমত যেমন সেফটি ছিল না, তার মাথায় হেলমেটও ছিল না, মানে দোষটা তার, অবশ্য তার পায়ে ক্রাম্পনও ছিল না, তার ক্রাম্পনও পড়েনি। মাউন্টেনে একটা কথা আছে, আমরা সবসময় যখন আমরা ট্রেনিং করবো সেটা ডোন্ট শো গামা ইন দ্য ল্যান্ড অফ লামা। হ্যাঁ, তো আমরা সবসময় এটা মানি, যত মানে মাউন্টেনে ওই লামার দেশে আর কি গামাগিরি চলে না। এটা ছিল ক্যাম্প 1 আমাদের, 5,900 মিটার উচ্চতায় ক্যাম্প 1টা। আমরা 26শে এপ্রিল এখানে প্রথম ঘুমাই, 26শে এপ্রিল প্রথমবারের মতো ক্যাম্প 1 আছে। পিছনে পুমরি নামে একটা পর্বতশৃঙ্গ বাম দিকে 7,200 মিটারের মতো প্রায়, তবে ওটাকে বলে একটা কিলার মাউন্টেন, খুবই ভয়ঙ্কর কারণ অনেক মানুষ মারা যায় ওই পুমরিতে। বাম দিকে মাঝখানে হলো লাংটার্ন নামে একটা পর্বতশৃঙ্গ এবং ডান দিকে খুমবুৎসে নামে একটা পর্বতশৃঙ্গ। এটা ক্যাম্প 1 থেকে যখন আমরা ক্যাম্প 2 তে যাচ্ছিলাম ওই সময়, এই পথটা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর এই নেপাল সাইডের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কিছু একটু উঁচু নিচু ঢেউয়ের মতো ওরকম আমরা ল্যাডার দিয়ে পার হচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা ওই অ্যাভালাঞ্চে পড়ি, যেটা আমি নিশাত আমরা এবং আমরা অলৌকিকভাবে বেঁচে যাই 27শে এপ্রিল। এই ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর পথে এটা ছিল শেষ ক্রেভাস। এই ক্রেভাসটা আমরা ক্রস করে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, যে একটু পানি খাবো, এরকম নিশাত পার হচ্ছে সামনে। তখনই এই যে অ্যাভালাঞ্চ আসে, এই কথাটা যে নিশাত বলবে, যেহেতু আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিপদে পড়েছিল নিশাত। আমরা যেদিন 1 নম্বর ক্যাম্প থেকে 2 নম্বর ক্যাম্পে যাচ্ছিলাম, তো ওই যে ক্রেভাসটা দেখাচ্ছে না, এই যে নিচের ক্রেভাসটা যাচ্ছে, আর ওই যে অ্যাভালাঞ্চটা আসে। তো এই বরফ ধসটা হয় যেটা আসলে উপরে, পাহাড়ের উপরে দেখা যায় অনেক উঁচুতে থাকে, এরকম গায়ে লেগে থাকে, এরকম শক্ত বরফ থাকে, সফট স্নো থাকে, হার্ড আইস থাকে, ওগুলো ভেঙে পড়ে হঠাৎ করে। তো এটাকে মানে পর্বতারোহণ ভাষা অ্যাভালাঞ্চ বলে। তো এটা সাধারণত আমরা দেখে থাকি, সব পর্বতেই কিন্তু এটা হয়, শুধু এটাতে তা না, সবসময় দেখি পর্বতের গা বেয়ে ওটা নিচে নেমে যায়। কিন্তু এটা কি হচ্ছে, আমরা যে একটা স্টিক দেখা যাচ্ছে নিচের দিকে বাম দিকের কোণা, এই স্টিকটার এখানে আমরা ছিলাম। তো এটা যে এত দূরে চলে আসবে এটা আমার মানে কল্পনাতেও ছিল না। কিন্তু আসলে আমাদের শেরপারা বুঝতে পারে যেটা যে আমাদের দিকে ধেয়ে আসছে, তখন উনি চিৎকার করতে থাকে সেফটি করে। তো ভাইয়া আর আমাদের যে শেরপা উনি আর নেপালি পর্বতারোহী 3জনই সেফটিতে চলে যান। সেফটি হচ্ছে ওই যে দড়ি আছে, দড়ির সাথে নিজেকে আটকে ফেলাটা, আংটা আছে দড়ি, আমাদের ওই কোমরে একটা বেল্ট থাকে, ওই বেল্টের সাথে আংটা থাকে, সেটা দিয়ে রোপের সাথে আটকে দেওয়া। তো এটা হলে হয়তো বাস কিছুটা সেফ, এটা যে পুরোপুরি সেফ তা বলা যায় না। ভাইয়া বললেন একটু আগে যে গত বছর 2010-এ যখন সাইড করেছেন তখন একজনকে একদম দড়ি ছিঁড়ে নিয়ে চলে গেছে, এরকমও হয়, কিন্তু তারপরেও কিছুটা সেফ থাকে। তো আমি যেহেতু মনে করি যেটা আমার দিকে আসবে না, তাই আমি ছবি তুলতে থাকি, এই ছবিটা সেটা। আর ভাইয়ারা সবাই সেফটিতে চলে যান, এর মধ্যেই ওটা আমার দিকে ধেয়ে আসে এবং আঘাত করে। আমার মূল আঘাতটা ছিল এই মাথার উপরের অংশে, কপালে আর হচ্ছে নাকে। তো প্রথম যে যখন আঘাতটা করে সেই সময়টুকুর কথা আমার মনে নেই, কারণ মানুষের মেমোরিতে তো একটা জিনিস 5 সেকেন্ড থাকতে হয়, মানে আমি পরে বুঝতে পেরেছি যে ওটা 5 সেকেন্ডের কম সময় চলে যায়। কিন্তু পর মুহূর্তে থেকে আমি বুঝতে পারি, আমি যে উঠতে গিয়ে তারপর আমাকে গিয়ে ফেলে দেয় বরফের উপরে, সেখানে গড়াতে থাকি। তো তখন আমি চিন্তা করতে থাকি যে এখন যদি আমি ক্রেভাসে পড়ে যাই তাহলে তো আমাকে কেউ কখনো খুঁজে পাবে না। এই জন্য আমি চেষ্টা করি যে কিছু একটা হাত ধরতে, কিন্তু ওখানে কিছুই খুঁজে পাই না, শুধু বরফ ওঠে হাতের মধ্যে। তখন আমি নিজেকে বরফের উপরেই শরীরটাকে চেপে ধরার চেষ্টা করি, যে তাতে যদি আমাকে না গড়িয়ে নিয়ে যায়, ক্রেভাসে না ফেলে। আসলে হয় না, কারণ ওতে যে ওই যে শক্তি, এখানে কয়েক হাজার টন মনে হয় আছে, বরফ আছে, ওর যে শক্তি, ওর শক্তির কাছে আসলে আমাদের শক্তি কিছুই না। তো তখন আমি তারপর চেপে ধরি, তখন ধীরে ধীরে ওইটা আমাদের উপর দিয়ে দূরে চলে যায়। তারপর আমি চিৎকার করতে থাকি, কারণ তখন আমি জানি না যে আমি এখন কোথায় আছি, খাদে আছি না কোথায় আছি জানি না। এই জন্য ভাবি যে চিৎকার করলে হয়তো বা কেউ ভাইয়ারা কেউ আমার কথা শুনতে পাবে, চিৎকার শুনতে পারবে, আমাকে বাঁচাতে আসবে, কিন্তু তখন কেউ আসে না।
তারপর আমি নিজে উঠে বসি, বসার পরে আমার মুখে আমাদের গলায় একটা স্কার্ফ মতো থাকে যেন ঠান্ডা না লাগে গলায়, তো ওটা মুখের উপর উঠে এসেছিল, ওটা আমি সরাই প্রথমে, সরানোর সঙ্গে সঙ্গে চারদিকে ওই স্কার্ফ থেকে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে। তারপরে দেখলাম, আমি প্রথমেই দেখলাম যে আমি কোথায় আছি, খাদে আছি না কোথায় আছি, দেখলাম যে না আমি উপরে আছি, খাদ আমার সাথে ডান দিকে 1 থেকে 1.5 ফিট দূরে হবে, দূরে ভাইয়া দাঁড়িয়েছিলেন। আর আমাদের যে শেরপা, উনি শেরপা আমাকে খুঁজতে খুঁজতে আগেই আমাকে অতিক্রম করে চলে গেছে। উনি আসলে মানে ভেবেছিলেন যে ওই যে এটা হচ্ছে পরবর্তীতে যখন আমি উঠে বসি তখন ভাইয়া তুলেছেন ছবিটা, আমাদের শেরপা পেছনে চলে যায়, সে কিন্তু আমাকে খুঁজে পায় না, আমি তখন বরফের নিচে চাপা ছিলাম, পরে আমি যখন উঠে বসি তখন সবাই দেখতে পায়। তারপরে কি আমার কাছে মনে হয়েছে যেন দ্বিতীয় জন্ম আমার, এটা আর কি। এখানে একটা কথা আমি বলি যে এই যখন অ্যাম্বুলেন্সটা হয় এবং নিশাদকে আমরা যখন তাকে কিন্তু উড়িয়ে নিয়ে চলে যায়, একটা মানে এটা এরকম যে এত শক্তি যে পটেটো চিপসের মতো যা বাতাসে যেরকম উড়ে যায় এরকম উড়ে নিয়ে যায়। তো আমি এই 4 জনের মধ্যে আমি সবচেয়ে অক্ষত ছিলাম, আমার একটু কিছু হয়নি। আমার সামনে ছিল আমার শেরপা, মানে যখন সেফটি বলে আমি আমার ক্যারাবিনা, আমার হার্নেসে ক্যারাবিনা দড়িতে লাগিয়ে দিই এবং আমার শেরপা সামনে ছিল, আমি শেরপার পিছনে বসে পড়ি এবং নেপালি পর্বতারোহী ছিল মান বাহাদুর নামে, উনি আমার বামে, নিশাদ ছিল আমার ডান দিকে একটু পিছনে। তো ও যেহেতু লাগানো ওকে নিয়ে যায়, আর শেরপার পিছনে যখন আমি বসে পড়ি তখন আমার ঢাল হিসাবে কাজ করে আমার শেরপা আহত হয়, নেপালি পর্বতারোহীও আর আহত হয়। যখন ওটা আমাদের উপর দিয়ে যাচ্ছিল আমরা নাক মুখ আমি বন্ধ করে রাখি, কারণ আমাদের পর্বতারোহণের ট্রেনিং এর সময় শেখানো হয় যে যদি সফট স্নো যেগুলো পাউডার স্নো নাক মুখে ঢুকলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। তো আমি নাক মুখ বন্ধ করে আছি হাত দিয়ে, যে কতক্ষণ থামবে, মানে আমার মাঝে আমি মারা যাচ্ছি, কারণ মানুষ আমাদের তো একটা লিমিটেশন আছে যে কতক্ষণ আমি যাচ্ছে, প্রায় 2 মিনিটের মতো যখন থামে তারপরে আমরা ওকে খুঁজে পাই না। দেখুন পরে যখন খুঁজে পাই, তো আমার সবচেয়ে যে জিনিসটা আপনাদের এখানে বলবো যে নিশাদ কিন্তু ওই সময় মানসিকভাবে ভেঙে পড়তে পারত, কিন্তু সে মানসিকভাবে কিন্তু ভেঙে পড়েনি ওই সময়, কারণ সে বলতে পারতো আমাকে যে না ভাই আমি আর এক্সপিডিশন করে চলে যাবো, একটা দুর্ঘটনায় সে পড়েছে, সে ইনজুর্ড, তো এটা হতেই পারে স্বাভাবিক, কিন্তু সে কিন্তু তখন মানসিকভাবে ভেঙে পড়েনি, সে ছিল এবং শেষ পর্যন্ত সে জয় করেছে। এটা কিন্তু আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত, বিশেষ করে এখানে মেয়েদের জন্য। যেরকম যদি নিশাদ মজুমদার এই মৃত্যু ঝুঁকি নিয়ে এভারেস্ট জয় করতে পারে, তাহলে কেন আপনার স্বপ্নের আপনার যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারবে না। তো আমরা তারপরে ক্যাম্প 2 তে পৌঁছেই 27 এপ্রিল, এটা ক্যাম্প 2 ছিল 6200 থেকে 400 মিটার উচ্চতায়। আমরা এখানে 2 দিন থেকে তারপর আমরা আবার বেস ক্যাম্পে নেমে যাই। বেস ক্যাম্পে নেমে তখন আমরা আবার ওয়েট করতে থাকি, তখন পর্যন্ত সামিট রুট যে শেরপাড়া রোপ ফিক্স করে ওই পর্যন্ত সামিট রুট তৈরি করা হয়নি। তারপরে আমরা চূড়ান্ত আরোহণ শুরু করি 9ই মে। আমরা সরাসরি বেস ক্যাম্প থেকে, আসলে আমি নিচে নামতে চাইনি, যখন 28 2 দিন থাকা 29 এপ্রিল যখন আমরা নেমে যাবো, আমার শেরপা বলতেছিল যে আমাদেরকে নেমে যেতে হবে, যেহেতু রুফ ফিক্স করা হয়নি, আর 6400 মিটার উচ্চতায় দীর্ঘদিন থাকলে যেহেতু তো এখানে শরীর নষ্ট হতে থাকবে, নিচে নামা যেহেতু কিছুটা বেশি খেতে পারবো, শরীর ভালো থাকবে বেস ক্যাম্পে। তো আমি কিন্তু নামতে চাইনি, আমি বলেছিলাম যে আমি এখানেই থাকবো যতদিন লাগে, কারণ ওই খুম্বু আইসফলের জন্য যে এত ভয়ঙ্কর, এখানে এতগুলো ক্রেভাস পার হতে হয় যে এখানে থাকবে, একবারে নামলে। তারপর আমাদের নামতে হয়েছিল, যেহেতু একটা আনসার্টেন কতদিন ওয়েট করবো এখানে। তারপর আমরা বেস ক্যাম্পে নেমে যাই, আবার 9ই মে আমরা চূড়ান্ত আরোহণ শুরু করি। তখন আমরা সরাসরি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 2 তে চলে আসি 9ই মে। ক্যাম্প 2 তে এসে আমরা দেখি তখনও পর্যন্ত ক্যাম্প 4 পর্যন্ত রোপ ফিক্স করা হয়েছে, ক্যাম্প 4 এর উপরে আর সামিট পর্যন্ত শেষ প্রায় 1000 মিটার 3000 ফিটের উপরে রোপ তখনও ফিক্স করা হয়নি। কিছুটা এবার সমস্যা হচ্ছিল কয়েকটা বড় বড় দলের মধ্যে, যে তাদের ইগো প্রবলেম, এরকম যে ওইখানে যারা রোপ ফিক্স করে বড় বড় দলগুলো শেরপাড়া মিলে ওই রোপগুলো ফিক্স করে, এটার জন্য গভর্নমেন্ট টাকা নেয় নেপাল সরকার। এই আমি জানি আপনারা জানেন কিনা, পর্বতারোহণ কিন্তু অনেক ব্যয়বহুল একটা ব্যাপার সবগুলো, এবং বিশেষ করে এভারেস্ট সবচেয়ে উঁচুটা খরচটা সবচেয়ে বেশি, মানে উচ্চতা যত বাড়তে থাকে খরচ বাড়তে থাকে। এরকম যে যেখানে আমরা লুকলা থেকে হাঁটা শুরু করেছি বললাম 8500 ফুট থেকে বেস ক্যাম্পে আসতে, আমরা এই পথটা কিন্তু 7 দিন লজে ছিলাম, বিভিন্ন যে নামচে বাজার দেখেন লজ। যত উচ্চতা বাড়ছে জিনিসের দাম বাড়ছে কিভাবে, যেমন আমি বলি একটা ব্ল্যাক টি আমি মানে উইদাউট মিল্ক যেখানে স্টার্ট করলাম হয়তো 10 রুপিতে খেলাম, 10 রুপি 10 টাকা, দেখা যায় ওটা 15 20 25 আস্তে আস্তে বাড়ছে। একই চা ওটা হয়ে যাচ্ছে 40 50 60 রুপি এরকম, 100 রুপি ব্ল্যাক টি। তো কারণ এগুলো সব মানুষ ক্যারি করে, তো এখানে সব মানুষ বা মোটার এখানে এই জন্য খরচ বেড়ে যায়। তো আমরা ক্যাম্প 9 তারিখে ক্যাম্প 2 তে পৌঁছার পরে তখনও দেখা যায় ক্যাম্প 4 থেকে সামিট রুট ঠিক হয়নি। তখন আমরা আবার এরকম আমাদের শেরপা বলে যে না আমাদের আবার নিচে নেমে যেতে হবে।
তখন আমাদের মোট 4 জন শেরপা ছিলেন, আমি, নিশাত এবং ওই নেপালের পর্বতারোহী মান বাহাদুর। উনি হলো নেপালের ওয়েস্টার্ন একটা জেলা আছে রুকুম নাম, ওইখানকার প্রথম যিনি এভারেস্ট জয় করলেন ওই জেলার আমাদের টিমে ছিলেন উনি। তো আমরা 3 জন মেম্বার, 4 জন শেরপা, 1 জন কুক আমাদের। তখন আমার শেরপা বলে যে আমাদের আবার নেমে যেতে হবে, কারণ রো ফিক্স এখনো হয়নি। তখন আমি বলছি আমি আর যাবো না নিচে নামলে, সেকেন্ড টাইম যেটা যে আমি যাবো না, আমি এখানে থাকবো, কারণ আমি গত বছর তিব্বত দিকে অ্যাডভান্স বেস ক্যাম্প করবো 6400 মিটার, এখানে ক্যাম্প 2 একই হাই, যে ওইখানে আমি 25 দিন ছিলাম। আমি ওখানে ওঠার পর আর নামি নেই, সাবমিট করে একবার নেই, আমি এখানে থাকবো, এখানে আমি যাই। তো তখন আমি যখন আর সেকেন্ড টাইম বললাম যে আমি নামবো না, তখন অন্য শেরপা, আমাদের মেন শেরপা উনি আমাদের সাথে ছিলেন, অন্যান্য 3 জন শেরপা নিচে নেমে যান, পরে ওনারা আবার আমাদের সামিটের সময় এসে যোগ দেন। তো আমরা 16ই মে আমাদের সামিট পুশ শুরু, মানে চূড়ার উদ্দেশ্যে আরম্ভ শুরু করি ক্যাম্প 2 থেকে। তখন এটা ক্যাম্প 2-রই একটা দৃশ্য, পিছনে লোলার ওদিকে গ্লেসিয়ার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, গ্লেসিয়ার বরফের। এটা ক্যাম্প 2-তে বিভিন্ন পর্বতারোহীরা আসতেছিলেন সেই খুম্বু গ্লেসিয়ারের উপর দিয়ে। এটা ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-তে যাওয়ার ওই পিছনে যে আপনারা পর্বতটা দেখতে পাচ্ছেন, সেটা ওই যে কালো মাঝখানে, ওটা হলো লোৎসে, পৃথিবীর 4th উচ্চতম পর্বতশৃঙ্গ। ওই যে 8000 মিটারের 14টা আছে, তার মধ্যে 4 নম্বর। এটা একদম এভারেস্টের দক্ষিণে গা ঘেঁষা লাগানো। এভারেস্টের কাছে আরো 3টা 8000 মিটারের পর্বত। 4th উচ্চতম লোৎসে, পূর্ব দিকে মাকালু, পৃথিবীর 5ম উচ্চতম, এবং পশ্চিম দিকে চৈয়ু, পৃথিবীর 6th হাইয়েস্ট। চৈয়ু আমি 2009 সালে জয় করি, প্রথম বাংলাদেশ থেকে 8000 মিটার। তো এটা এই খুম্বু আইসফল, খুম্বু গ্লেসিয়ারটা খুম্বু লোৎসে ফেস থেকে নেমে আসে, খুম্বু হিমবাহটা ওখান থেকে, এবং এখানে বরফগুলো এই লোৎসে ফেসে, ওটাকে লোৎসে ফেস বলে পিছনে দেওয়ালটা, একেবারে পাথরের মতো কঠিন। এই এখানে ব্লু আইস, আমাদের ট্রাম্পোর্ট জোরে আঘাত করেও আমরা ওটা ঢুকাতে পারিনি, এত কঠিন ছিল বরফগুলো। সেই ক্যাম্প 3-র পথ এটা যাচ্ছে পর্বতারোহীরা, এটা ক্যাম্প 3-র পথেই লোৎসে ফেসে। এই ক্যাম্প 3-র পথে নিশাত সামনে ক্লাইম্ব করছে। আমরা এই যে নিশাত যে হলুদ পোশাকটা পরে আছে, এবং একটু পরে দেখবে যে আমি একটা লাল পোশাক পরে আছি, যেটা আমরা এটাকে বলে সামিট স্যুট বা ডাউন স্যুট, বাংলায় ডাংরি বলে অনেকে। তো এই স্যুটটা আমরা এই ক্যাম্প 2 থেকে শুরু করি পড়া। এই ক্যাম্প 3, এটাও ক্যাম্প 3-র পথে লোৎসে ফেসে। ক্যাম্প 3-র পথে এরকম আমরা কিন্তু এরকম অনেক ক্রেভাস যেগুলো আমরা পার হই, যেগুলো খুবই 2-3 ফিট ছোট ছোট, যেগুলো লাভ দেয়, যেখানে কোনো ল্যাডার নেই, এরকম অগণিত পার হতে হয়। তো এখানেও ক্যাম্প 3-র পথে এরকম একটা ক্রেভাস লাভ দিয়ে পার হতে হয়। আপনাদের একটা কোশ্চেন ছিল আমার, ছোট্ট ছিল, যেহেতু আপনারা জানতেন যে ব্রিদিং প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় যে অক্সিজেন সিলিন্ডার ইউজ করা হয়, কিন্তু সেটা কি নেওয়াটা টাফ নাকি, মানে কি প্রবলেম? আমরা অক্সিজেন কিন্তু ইউজ করি একটা পর্যায় থেকে। আমরা এই যে ক্যাম্প 3 থেকে আমরা অক্সিজেন ইউজ করবো 7300 মিটারের পর থেকে। এর নিচেও কিন্তু কষ্ট, নিচেও ব্রিদিং প্রবলেম, কিন্তু একটা হলো ওই নিচ থেকে যদি অক্সিজেন ইউজ করি, সাধারণত আমি যদি লুকলা থেকে অক্সিজেন ইউজ করি, তাহলে এটা গৌরবের না। প্রথমত এটা এত অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা সম্ভব না, দুইটা এক একটা, তারপরে এক্সপেন্স অনেক বেড়ে যাবে। এক একটা অক্সিজেন সিলিন্ডার $450, এক একটা অক্সিজেন সিলিন্ডারের দাম। তো সাধারণত ওই যে বললাম উচ্চতা, আপনি 10-12 হাজার ফিটে যখন যাবেন না, আপনি ওই উচ্চতা 1-2 স্টেপ দেওয়ার পরে মনে হয় আপনার যে বুক ফেটে বেরিয়ে যাচ্ছে এরকম। আপনি যদি এখন 100 মিটার স্প্রিন্ট টানেন, থামার পরে যেরকম হবে, আপনি যেভাবে হাঁপাতে থাকবেন, ওইখানে কিন্তু ওই উচ্চতায় ধরেন 12-13-14 হাজারে আপনি 1 স্টেপ 2 স্টেপ দেওয়ার পর আপনার ওরকম হবে অক্সিজেন সরবরাহ। কাজে আমরা ওই কষ্টটা তো স্বীকার করতেই হবে আমাদেরকে, আমরা ওইভাবেই আমরা অভ্যস্ত। তো ক্যাম্প 3-র পথে আমরা, এটা ছিল ক্যাম্প 3 7300 মিটার। এই ক্যাম্প 3টা ছিল একটা ঢালে, মানে একটা 50 থেকে 60 ডিগ্রি এরকম একটা ভার্টিক্যাল ওয়ালে, ওই যে লোৎসে ফেসে। এখানে আমরা বিকালবেলা পৌঁছি 16ই মে। ক্যাম্প 3-তে আমরা একটা অ্যাভালাঞ্চে পড়ি। ক্যাম্প 3 আমরা 17ই মে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর উদ্দেশ্যে রওনা দেব। খুব ভোরে আমরা তাঁবুর মধ্যে আমাদের যন্ত্রপাতি সব পড়ছিলাম, আমাদের ইকুইপমেন্ট। এবং আমরা দেখতে এখানে ক্যাম্প 3 পরে যে নিশাত অক্সিজেন 7300 মিটার, প্রায় 23950 ফিট, ওইখান থেকে আমরা অক্সিজেন ইউজ করি। সাধারণত পর্বতে 7000 মিটারের পর থেকে আমরা বোতলজাত অক্সিজেন ইউজ করি। তো এখানে ক্যাম্প 3-তে যখন আমরা ক্যাম্প 4-এর উদ্দেশ্যে রওনা দেব 17ই মে, তখন ওইখানে উপরে যেহেতু একটা ভার্টিক্যাল ওয়ালে হ্যাঙ্গিং গ্লেশিয়ার ছিল উপরে, তখন ওই হ্যাঙ্গিং গ্লেশিয়ার ভেঙের মধ্যে অনেক তাবু ড্যামেজ হয়ে যায় আমরা আসার আগে। কিন্তু আমরা যেই দিন আসি ওই দিন সকালবেলা যখন আমরা তৈরি হচ্ছিলাম তাবুর মধ্যে, তখন হঠাৎ অ্যাভালাঞ্চের শব্দ, অ্যাভালাঞ্চে খুব ভয়ঙ্কর শব্দ হয় কিন্তু থান্ডারিং এর মতো। তখন শব্দ শুনে খুব ভয় পেয়ে যায়। আমরা 4 জন তাবুর মধ্যে, আমি, নিশাত, আমাদের একজন শেরপা এবং নেপালের পর্বতারী 4 জন আমরা। তখন যখন ওটা অ্যাম্বুলেন্সটা আসে, আমরা শব্দ শুনে ভয় পেয়ে যাই। তখন আমাদের শেরপা তাবুর চেন খুলে বাইরে দেখে যে কি অবস্থা।
যেমন দেখ উপর থেকে আর কি গড়িয়ে আসতেছে, তখন আমরা তাঁবুর মধ্যে যে আমরা কোন দিকে যাবো কোনো মানে ঠিক করতে পারছি, দিশা পাচ্ছিলাম যে কোন দিকে যাবো তাঁবুর মধ্যে। ওই দিন কিন্তু আমি ওই 27 এপ্রিলের যে ভয় পেয়েছি আমি বেশি, মানে আমার তখন খুবই ভয় ধরে গেছে যে কোথায় যাবো, কিছু দেখতে পাচ্ছি না। তখন মানে ছোট ছোট বরফের টুকরাগুলো এসে আমাদের তাঁবুতে লাগতে থাকে। তো প্রথমে আমরা কি করি, আমাদের হেলমেটটা মাথায় দেয়, অন্তত মাথা যদি আগে মানে ইনজুর না হয় যাতে। হেলমেট মাথা দেওয়ার পরে যে বড় আইসের যে টুকরাটা ছিল সবচেয়ে, ওই টুকরাটা মানে যেহেতু একটা ঢালের মধ্যে ছিল, গড়িয়ে গড়িয়ে এসে জাস্ট আমাদের তাঁবুর কাছে এসে ওভারল্যাপ করে নিচে গিয়ে পড়ে, মানে আমাদের তাঁবু আর মানে থেকে আমরা বেঁচে যাই। এবং নিচে তাঁবুতে গিয়ে পড়ে ওইখানে একজন শেরপা মারাত্মকভাবে আহত হয়, মানে ওই দিন আমরা আরেকবার বেঁচে যাই। এটা ক্যাম্প 4 এর পথে ইয়েলো বেন্ড নামে একটা জায়গা, এই যে পাথরটা দেখা যাচ্ছে এখানে একটা পাথরের রক ফেস, এটা ইয়েলো একটা টোন আছে ওখানে, এই জন্য এটার নাম ইয়েলো বেন্ড। খুবই কষ্টকর, কারণ এই যে আমাদের আইস বুটের নিচে যে ক্রাম্পন থাকে লোহার কাঠামোটা, এটা কিন্তু বরফের জন্য, বরফে এটা গ্রিপ করে, পাথরে কিন্তু এটা গ্রিপ করে না, তখন এটা স্লিপ করে। তো স্লিপ করলে পরিশ্রমটা তখন আরো বেড়ে যায়, কারণ আমার এমনি বডি এক্সস্টেড, এত মানে দুর্বল, তখন পরিশ্রম অনেক বেশি বেড়ে যায় আরো। ইয়েলো বেন্ডের পরে ক্যাম্প 4 এর পরেই আরেকটা জায়গায় আমরা তখন হোয়াইট আউট হয়ে যায়, স্নোফল শুরু হয়, নিশাদ সামনে পিছনে। এটা ছিল ক্যাম্প 4। এই ক্যাম্প 4 কে সাউথ কোলো বলে, প্রায় 8000 মিটার উচ্চতায়, 7950 মিটার শেষ ক্যাম্প। এখান থেকে আমরা সামিট পুশ শুরু করি রাতে। তো আমরা এখানে এই ক্যাম্প 4টা একটা সমতল জায়গায়, একটা কোল বলে, দুটো মাউন্টেনের মাঝখানে যে একটা অংশ উঁচু এবং এদিকে আছে এদিকে উঁচু, মাঝখানের যে অংশটাকে কোল বলে, তো এটাকে জন্য সাউথ কোল বলে। এবং এটার পূর্ব দিকেই মাকালু পৃথিবীর পঞ্চম, এবং ডান দিকে লোৎসে, এদিকে লোৎসে চলে গেছে, এদিকে এভারেস্ট। ক্যাম্প 4 এটাও ক্যাম্প 4 এর দৃশ্য। ক্যাম্প 4 থেকে পিছনে এভারেস্টের টপ দেখা যাচ্ছে। ক্যাম্প 4 এ আমরা অক্সিজেন লাগে নিশাত এবং আমাদের এক শেরপা, যে শেরপা ওখানে পাশে, সেই শেরপা কিন্তু আমাদের 4 জন শেরপা ছিল 3 জন জন্য, আমি নিশাত এবং নেপালের পর, কিন্তু আমাদের ওই শেরপা কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন এখানে এবং উনি নিচে নেমে যান, উনি আর শেষ পর্যন্ত আমাদের সাথে সামিটে যেতে পারেননি। আমাদের ইচ্ছা ছিল যে 17 মে আমরা রাতের বেলা সামিটের উদ্দেশ্যে রওনা দিব এবং 18 মে আমরা সামিট করব, কিন্তু 17 মে আমরা অনেক দেরি হয়ে যায় আমাদের ক্যাম্প 4 এ পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন আর সন্ধ্যার পরে আমরা রাত্র 9টায় শুরু করবো, 7টায় পৌঁছে 2 ঘন্টা বিশ্রাম নিয়ে শরীর তখন এত টায়ার্ড আমরা, তখন আমরা ডিসিশনে যে আজকে আর যাবো না, আমরা কালকে স্টার্ট করবো। ক্যাম্প 4 থাকি। 18 মে আমরা রাত 9টায় শুরু করি ক্যাম্প 4 থেকে। তখন এই ছবিটা তুলি আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই লাইট গুলো সব তাঁবুতে এরকম থাকে, রিফ্লেকশন লাইটের তাঁবুতে, আর পিছনের যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন একটা, ওটা কিন্তু সব মানুষ, সব হেডলাইটের আলোতে সব যাচ্ছে ওইখানে। কিন্তু ওই যখনই একটা গুড ওয়েদারের উইন্ডো পাওয়া যায়, তখনই কিন্তু সবাই অ্যাটেন্ড করে পর্বতে। এই যে এতদিন, এই যে আমাদের দীর্ঘ 49 দিন মাউন্টেনে আমরা, এর মধ্যে কিন্তু বললাম যে কিছু দিনই শুধু ওয়েদার ভালো থাকে, এবং যখন ওই ওয়েদার রিপোর্ট অনুযায়ী সবাই অ্যাটেন্ড করে, ওই 1-2 দিনেই সবাই কিন্তু সামিট করে। 18 মে প্রথম সামিট করে এবার, তারপরে 19 মে, এরপরে 26 মে, এই 3 দিনেই কিন্তু সামিট হয় এবার। তো আমরা যখন 18 মে যাচ্ছিলাম, তখন ওই দিনের ওয়েদার ফোরকাস্ট, মানে যাদের, ওরা তো সব ইউরোপ আমেরিকান, ওদের আধুনিক প্রযুক্তি ইউজ করে ওদের ওয়েদার রিপোর্ট নেয় স্যাটেলাইট থেকে, আমরা ওদের কাছ থেকে, আমাদের শেরপার মধ্যে ওদের কাছ থেকে শুনে শুনে আমরা ওইটা ওদের সাথে ফলো করি। তো ওইখানে যখন রাত 9টায় আমরা স্টার্ট করব, তখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের আগে প্রায় 50-60 জনের লম্বা লাইন, সবার হেডলাইটের আলোতে রাত 9টায় স্টার্ট করি। রাতে কেন মাউন্টেনে, এটা সামিটের দিন বিশেষ করে। আমরা এখানে বেস ক্যাম্পের থেকে ক্যাম্প 1 যাওয়ার পথে রাতে গিয়েছি, কিন্তু অন্যান্য যে কোনো চূড়া, যেমন আমি তিব্বত থেকে গত বছর সবসময় এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে দিনেই যেতাম, কিন্তু শুধু সামিটের দিন রাতে গিয়েছি। যে কোনো পর্বতে, সেটা 6000 মিটার হোক, 7000 মিটার হোক, 8000 মিটার হোক, যে কোনো পর্বতে আমি সামিটের দিন কিন্তু রাতে স্টার্ট করব। শেষ ক্যাম্প থেকে দূরত্ব অনুযায়ী আমি রাত 8টায় শুরু করবো না 12টায়, না ভোর রাত 3টায় 4টা, দূরত্ব অনুযায়ী নির্ভর করে যে লাস্ট ক্যাম্প থেকে সামিটের দূরত্ব, যাতে মাউন্টেনে দিনের সূর্যের তেজ বাড়তে থাকে, ওয়েদার খারাপ হতে থাকে, যত ডে লাইট বাড়তে থাকে ওয়েদার খারাপ হতে থাকে। আপনার সব ধরনের ঝড় ঝাপটা, এগুলো স্নোফল, তুষার ঝড়, এগুলো বেশি হতে থাকে। যেহেতু রাতে সূর্য নাই, এই জন্য ওয়েদারটা তুলনামূলক কুল থাকে, যাতে দ্রুত খুব ভোরে সকালে উঠেই তবে সেফলি আবার ক্যাম্পে ফেরত আসা যায়। এই জন্য সামিটের দিন সবাই আমরা রাতে যাই। তো আমরা যখন রাত 9টায় স্টার্ট করি, তখন ওই সময় এটা আমরা যখন রাতে যাচ্ছিলাম, তখন আমি তুলি নিশাদ সামনে, যে হলো সামনের পোশাকে নিশাদের পিছনে আমাদের প্রধান শেরপা বিলবা গেল। যে ওই দিন আমরা
বিশাল ওই যে বললাম ট্রাফিক জ্যাম ওখানে কিন্তু এরকম হয়ে যায়। এক স্টেপ দেওয়ার পরে 5-10 মিনিট আমরা ওয়েট করছি, এবং ওই দিন ওয়েদার ফোরকাস্টিং যে ছিল ওই অনুযায়ী সবাই যেহেতু অনেক মানুষ অ্যাটেন্ড করে, কিন্তু ওয়েদার রিপোর্টটা ওই দিন কাজ করে না। আসলে মাউন্টেন এরকম হয়, ওয়েদার রিপোর্ট অনেক সময় কাজ করে না, মানে মাউন্টেনের ওয়েদার আনপ্রেডিক্টেবল, আপনার সবসময় ওয়েদার রিপোর্ট ফোরকাস্ট ঠিক মতো কাজ হয় না, যেহেতু ওইখানের পার্টিকুলার ওই সময়ের ওয়েদার এরকম এটা অনেক সময় বিট্রে করে ওয়েদার রিপোর্ট। তো ওই প্রচন্ড উইন্ড ছিল 100 কিলোমিটার উপরে। আমরা ওই ঠান্ডায় মানে আমি বললাম যে ঠান্ডার উইন্ডটাও কিন্তু অনেক মারাত্মক সমস্যা। আপনার -10-20 আছে কিন্তু উইন্ড নেই, আমরা যে পোশাক পরি সাফিসিয়েন্ট, কিন্তু যখনই উইন্ড চিল যেটা শুরু হয় ওটাই কিন্তু মারাত্মক, কারণ আপনার বডির যে একটা নিজস্ব টেম্পারেচার থাকে, ওই উইন্ড চিল ফ্যাক্টর ওটা কিন্তু ওই টেম্পারেচারটা ও বডি চারদিকে একটা আবরণ তৈরি করে, ওই উইন্ডশিল্ড ওটা সেটা ভাঙতে থাকে, ও আবার তৈরি করে আবার ভাঙতে থাকে। এখন ও তৈরি করে আর বডি আর তৈরি করে সারে না, তখন বারবার ভাঙার তখনই কিন্তু ওই মানে কষ্টটা বেশি, ঠান্ডাটা বেশি লাগে, তখন -10 হয়ে যায়, -30 বা 35 এরকম। তো আমরা সারা রাত এরকম অনেক সময় আমাদের লাগে, 3-4 ঘন্টা আমাদের লেট হয় সামিটে পৌঁছতে। আমরা এটা সাউথ সামিটের একটা জায়গা, তার নিচে সাউথ সামিটের নিচে এটা, এই ছবিটা নিশাতের তোলা, তখন আমার ক্যামেরা ব্যাটারি কাজ ছিল না, ব্যাটারি কাজ করছিল না, ব্যাটারি চেঞ্জ করবো ওই অবস্থা নাই, নিশাত তোলে এই ছবিটা। আমি সবার পিছনে যেটা আমি, এটা সাউথ সামিটের উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা নিশাত তোলে, এবং পিছনে হিলারি স্টেপ দেখা যাচ্ছে, খুবই মানে কুম্বু আইসফল, তারপরে হিলারি স্টেপ, মানে চূড়ায় চড়ার শেষ বাধা এই হিলারি স্টেপ, খুবই ভয়ঙ্কর একটা জায়গা, 50-60 ফিটের মতো একটা জায়গা। এই হিলারি স্টেপের পরেই এভারেস্ট সামিট, পিছনে হিলারি স্টেপ দেখা যাচ্ছে, আর সাউথ সামিটে আমি দাঁড়িয়ে, এটা নিশাত তোলা ছবিটা। এটাও সাউথ সামিটের থেকে তোলা, হিলারি স্টেপের সবার পিছনে আমি, নিশাত তোলে আমার। এটাও সেই আপনারা দেখতে পাচ্ছেন যে হিলারি স্টেপে সেই ট্রাফিক জ্যাম, লম্বা লাইন সব পর্বতারোহীদের। সামিটের ঠিক ওই হিলারি স্টেপ থেকে একজন সাউথ কোরিয়ান পর্বতারোহী পড়ে মারা যান ওইখানে, যেহেতু এত সরু একটা জায়গা, পা ফেলার জায়গা না, ওখানে রক, ওই ক্রাম্পন স্লিপ করে অনেক জায়গায় আমাদের মানে হামাগুড়ি দিয়ে উঠতে হয়, এরকম একটা অবস্থা ওইখানে। তো এই ছবিটা ঠিক সামিটের আগে তোলা, সামিটে আমি পৌঁছার আগে দূর থেকে হিলারি স্টেপ থেকে উঠে আসতেছে পর্বতারোহী, এবং এখানে কয়েকজন পর্বতারোহী পৌঁছেছেন সামিটের খুব কাছেই, এবং পিছনে লোৎসে দেখা যাচ্ছে, চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ। আমরা যখন সামিটে পৌঁছি সকাল 11:30, রাত 9টায় স্টার্ট করি, 18 মে 19 মে সকাল 11:30 আমরা পৌঁছি। আমরা আরো আমি মনে করি 3-4 ঘন্টা আগে পৌঁছতে পারতাম, কিন্তু এই ট্রাফিক জ্যামের জন্য আমরা পৌঁছতে দেরি হয়ে যায়। সামিটে ওঠার পরে আমি প্রথম নিশাতের এই ছবিটা তুলি, নিশাত সামিটে, এবং নিশাতের ডান দিকে কাঁধের পিছ দিয়ে দেখা যাচ্ছে মাকালু পঞ্চম উচ্চতা, এবং বাঁ দিকের কাঁধের পিছনে লোকসে। সামিটে আমি, আমার নিশাত মাঝখানে, এবং আমাদের প্রধান শেরপা ডিম্বা গ্যালজে পিছনে সামিটে চূড়া। এখানে এভারেস্টের টপটা হলো পূর্ব পশ্চিমে এই টেবিলটার সমান, পূর্ব পশ্চিমে লম্বা, এবং পাশে এই 2 থেকে 2.5 ফিট চড়া টপের জায়গাটা, পূর্ব পশ্চিমে এই এরকম হয়তো 15-20 ফিট এরকম, এবং পাশে 2 থেকে 2.5 ফিট চড়া, এরকম একটা জায়গা, যেখানে উপরে আপনারা কাপড়ের স্তূপ দেখতে পাচ্ছেন দুইটা, ওখানে 2টা বৌদ্ধ মূর্তি আছে। এটা 2007 সালে একটা নিয়েছে শেরপাড়া, আর একটা 2009 সালে, একটা ব্ল্যাক কালার আর একটা হলো ইয়েলো কালার। তো ওগুলো সব প্রেয়ার ফ্ল্যাগে ঢাকা থাকে, ওরা যে প্রেয়ার ফ্ল্যাগ গুলো নিয়ে যায় ওগুলো ঢেকে ওই প্রেয়ার ফ্ল্যাগে। সামিটে তখন পর্বতারোহণে যে বললাম যে আমাদের অনেক ব্যয়বহুল, ঝুঁকি বলে যেরকম সেরকম ব্যয়বহুল, যেহেতু এবার সবচেয়ে উঁচু এবং সবচেয়ে খরচ, আমাদের 11টা প্রতিষ্ঠান এবার আমাদেরকে স্পন্সর করে। প্রথমে আমরা সেই স্পন্সরদের লোগো নিয়ে আমরা ছবি তুলি। ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনি অ্যাসোসিয়েশন ছিল প্রথম লোগোটা, তারপরে কর্ডেল ডেভেলপমেন্ট লিমিটেড, এরপর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, আবুল কাশেম খান অ্যান্ড কোম্পানি, পোলার আইসক্রিম, এরপর সুইস বেকারি, ড্যানিশ কন্ডেন্স মিল্ক বাংলাদেশ লিমিটেড, প্ল্যান বাংলাদেশ, মাছরাঙ্গা টেলিভিশন, প্যারাগন গ্রুপ, আমাদের প্রধান স্পন্সর ছিলেন প্যারাগন গ্রুপ। এরপর আমরা যে ব্যানার নিয়ে যাই ওখানে, সেই ব্যানার নিয়ে আমরা ছবি তুলি, সবার সেখানে লোগো ছিল, এবং আমরা এটা বলি যে এটা ছিল বাংলাদেশের প্রথম নারী পুরুষের এভারেস্ট শিখরে যৌথ অভিযান। আমাদের ক্লাবের লোগো নিয়ে আমরা ছবি তুলি বিএমটিসির, এরপরে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে সবার শেষে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ছবি তুলি। সবাইকে ধন্যবাদ। একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে নিশাত এবং আমরা দুজন মিলে একসাথে এভারেস্ট জয় করেছি। আমাদের দেশের অর্ধেক নারী,
অর্ধেক জনসংখ্যাকে কিন্তু বাইরে রেখে আমাদের দেশের উন্নতি সম্ভব না, এবং আজকে অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে আসছে, এবং এটার বড় প্রমাণ হলো এবারের জয়ের সাথে। এবং আমাদের আরেকজন ওয়াসকেও 1 সপ্তাহের মধ্যে আরেকজন জয় করেছেন। তো এই দিক থেকে যে আমরা নারী পুরুষ একসাথে মিলে কিন্তু আমাদের বাংলাদেশকে এগিয়ে দিতে হবে। আমরা যার সব এখানে যদি কেউ মাউন্টেনার হতে চায়, অবশ্যই এজ এ মাউন্টেনার আমি ওয়েলকাম করবো, কিন্তু মাউন্টেনের বাইরে কিন্তু আপনারা যার যেটা আপনাদের ভালো লাগে, আপনার যেটা লক্ষ্য, আপনার যেটা, সেটা আপনার এভারেস্ট, আপনার স্বপ্ন যেটা, সেটা আপনার এভারেস্ট। যেমন কেউ ফুটবল খেলতে পছন্দ করে, কেউ ক্রিকেট খেলতে পছন্দ, কেউ পেইন্টিং করতে পছন্দ করে, বা কেউ সঙ্গীত শিল্পী, কেউ ফটোগ্রাফার। যে যার ক্ষেত্রে তার চূড়ান্ত শিখরে, তার বেস্ট জায়গা, সবচেয়ে উঁচু জায়গা যায়, সেটা হলো তার এভারেস্ট, তার শিখর। এরকম আমরা আমাদের তরুণরা, আমরা আশা করি, আমি মনে করি, বিশ্বাস করি যে আমাদের এরকম তরুণ আমরা এরকম অনেক শিখর জয় করতে পারবো, অনেক এভারেস্ট জয় করতে পারবো, এবং আমরা একদিন বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবো। এটা নির্ভর করে আপনার কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি ডেডিকেশন, এবং সৎভাবে কাছে, এবং আপনি যেটা করবেন সেটা এনজয় করবেন। সেটাই হলো সবচেয়ে বড়, যে আমরা ওটা এনজয় করছি কিনা আমার কাজটা। আপনি একটা করতে পছন্দ করেন, কিন্তু আপনি প্রফেশনের জন্য আরেকটা যাচ্ছেন, ওই কাজটা আপনি এনজয় করেন না, তো ওটা কিন্তু আসলে ভালো হয় না। আপনি যেটা এনজয় করেন সেটাই যদি আপনার প্রফেশন হয়, ওইটাই সবচেয়ে বেশি ভালো হয়। এবং আমি আশা করি যে এখানে যারা আপনারা আছেন, আপনাদের ছোট ভাই বা যারা ভাই বোন বাসায়, বা যাদের সন্তানরা আছেন ছোট ছোট, তাদের প্রতিভার দিকে কিন্তু তাদেরকে উৎসাহিত হবে। সে যদি ছোটবেলা দেখবেন একটা বাচ্চা ফুটবলের জায়গা মতো লাফিয়ে দিতে পারে, একজন বাচ্চা সে কিভাবে ব্যাট ধরে দাঁড়াতে হয় সে ছোটবেলায় শিখে যায়। একটা বাচ্চা ঘর ভরে দেওয়ালে এঁকে করে দিচ্ছে, তাহলে আপনি তার প্রতিভা যেদিকে, তার স্বভাবটা তাকে ওইদিকে উৎসাহিত করে। সবাইকে কিন্তু আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর দরকার নেই, যার যেদিকে প্রতিভা তাকে আমরা সেদিকে নিয়ে যাব। এবং আমরা আরেকটা জিনিস আমি বলতে চাই, যেহেতু আপনারা সবাই এখানে তরুণ, সবাই ভবিষ্যৎ বাংলাদেশের কেউ না কেউ বিভিন্ন জায়গায় আপনারা অবদান রাখবেন। আমাদের যে নাগরিক দায়িত্বটা আমাদের পালন করতে হবে। কে কি করলো, কে ওটা ও করেনি আমি কেন করবো, ও করেনি আমি আরো বেশি করবো, তুমি অধম তাই বলে আমি উত্তম হলো না কেন। আমরা যেখানে ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ, সেখানে ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাবো, যেখানে ফুট ওভারব্রিজ নেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাবো, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। আমার দায়িত্ব যেটা নাগরিক দায়িত্ব, ওটা আমাকে করতে হবে। যদি আমরা নিজেরা নিজেদের নাগরিক দায়িত্বগুলো পালন করি, তাহলে কিন্তু আমরা আমাদের দেশটাকে আরো আমরা যেরকম চাই সেরকম আমরা দেখতে পাবো। এবং আমি জীবনে কখনো ধূমপান করিনি, শখের বশত আমি একবার সিগারেটে টান দিই। আমি আশা করবো আপনারা এটা সমর্থন। আমাদের স্টুডেন্টদের সম্পর্কে আমরা আমাদের যে এই যে বিজয় ভাইয়া বললেন যে তরুণ তরুণীদের কথা, আর আমরা আমাদের যে এই বিজয় আমরা দুজন মিলে যে করেছি, তো আমরা আমাদের এই বিজয়টাকে আপনাদের মতো তরুণ, মানে বাংলাদেশের সমস্ত তরুণ তরুণীর উদ্দেশ্যে উৎসর্গ করেছি। এর কারণে হচ্ছে যে এর অনুপ্রেরণায় ছেলেমেয়েরা আপনারা আরো অনেক বড় কাজ করবেন। অনেক বড় কাজ আমাদের এখনো করার বাকি আছে। তা আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই এরকম, মানে এরকম না, এর চাইতে অনেক বড় কাজ করবেন। আমাদের সামনে অনেক কিছু আছে, এখনো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কেউ কখনো চাঁদে যায়নি। আমরা এরকম স্বপ্ন দেখতে পারি যে আমরা চাঁদে যাবো। তারপর আমরা মহাকাশে বিভিন্ন বিষয়ে যে গবেষণা চলছে সেগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা বিজ্ঞান, আমার যে নোবেল পুরস্কার, বাংলাদেশ শুধু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, আমরা কিন্তু এই নোবেল পুরস্কারের ক্ষেত্রে এখনো কিছু করতে পারিনি। এরকমও হতে পারে যে আমার স্বপ্ন হতে পারে যে আমি সাহিত্যে নোবেল পুরস্কার পাবো, বা আমার হতে পারে যে আমি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাবো। এরকম যে এই যে অবদানগুলো রাখা, নিজের মধ্যে স্বপ্নটা তৈরি করা, একটা বড় স্বপ্ন আগে দেখতে হবে যে আমি এই বড় কাজটা করব। তখন দেখা যায় নিজের মধ্যে ধীরে ধীরে, তাহলে এই বড় কাজ করার জন্য কিন্তু আমাকে বড় মানুষ হতে হবে। তখন ধীরে ধীরে কিন্তু নিজের মধ্যে এগুলো গ্রো করতে থাকে যে হ্যাঁ আমাকে ভালো কাজটা করতে হবে, এটা করতে হবে, এটা করা যাবে না। তখন ধীরে ধীরে তারপরে স্বপ্নটা দেখা খুব জরুরি। সবার জন্য শুভকামনা, সবাই অনেক অনেক বড় বড় কাজ করে আমাদের দেশটাকে অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাই।